ফার্স্ট কোশ্চেন বলছে পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির সাম্রাজ্য বিস্তার এবং বিভিন্ন অঞ্চলে উপনিবেশিক বিস্তার যা ভৌমিক রাজ্য সাম্রাজ্যবাদ হিসেবে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত ছিল? 1814। কি করেছো? 1814। আচ্ছা, 1814। আচ্ছা, এটা 14 14 না 15 বলছিলাম বলতো? যে 1870 থেকে 14ই ছিল, তা 15 এগুলো কাছাকাছি টাইমের মধ্যে ভৌমিক সাম্রাজ্যবাদ এইভাবে দেওয়াটা খুব মানে চাপের ব্যাপার। 12, 13, 14 এভাবে দেওয়াটা খুব গন্ডগোলের ব্যাপার। আচ্ছা, নোটসে মানে 14ই মেনশন করা ছিল না, এরকম টাইপের সব জায়গায় 14ই দেখছিল। ঠিক আছে, 14ই 15 থাক। আছে। জীবন মুখোপাধ্যায় 15 আছে। 14, 15 ডেট আছে, 14 ঠিক আছে, আছে, 14ই। হ্যাঁ হ্যাঁ। অসুবিধা নেই, 14ই করো, অসুবিধা হবে না। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। নব সাম্রাজ্যবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেছিল? লেলিন না স্যার? কি হবে? ডেভিড টমসন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো দেওয়া ছিল, এটা নোটে মেনশন করা ছিল একদম। নব সাম্রাজ্যবাদের কথা ব্যবহার করেছিল প্রথম ডেভিড টমসন। এটা তো পুরো সুন্দরভাবে মেনশন করা ছিল নোটসে বাবা। মানে কাল মানে লেনিন বা মার্কস কেন, তার বই ছিল সাম্রাজ্যবাদের উপরে, লেনিনের বই ছিল। হুম, আচ্ছা। আচ্ছা, সাম্রাজ্যবাদের মূল শিকড় হলো উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে অনুসন্ধান। স্টেটমেন্টটাও দেওয়া ছিল, কার স্টেটমেন্ট? লেলিন। এটা লেনিন হবে? উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের অনুসন্ধান, এটা কি লেনিনের স্টেটমেন্ট ছিল না হবসনের স্টেটমেন্ট ছিল? হবসন স্যার। হবসনের স্টেটমেন্ট ছিল। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এখানে হবসনের স্টেটমেন্ট এখানে দেওয়া ছিল। হ্যাঁ, এই হবসন বলেছিল যে নব সাম্রাজ্যবাদের পেছনে মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক, এবং এখানে তিনি বলেছেন যে বাড়তি মূলধনের চাপ উপনিবেশ দখলের মূল কারণ। যে আমাদের যে মূলধন যেটা হচ্ছে সেটা বেড়ে যেটা যাচ্ছে সেটাকে ইনভেস্টমেন্ট করার জন্য এটা হচ্ছে লেনিন বলেছে যে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। টমসন বলেছে যে যুদ্ধ ভীতি থেকে সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। ক্লিয়ার হলো? ক্লিয়ার হচ্ছে? তাহলে উদ্বৃত্ত পুঁজির ক্ষেত্রে বিনিয়োগের অনুসন্ধান, সেই কথাটা বাবা হবসনের কথা। হবসন এই কথাটা বলেছিল যে ইনভেস্টমেন্ট করার পরে বা যে মানে আমরা যেটাকে বলি যে শিল্প বিপ্লবের ফলে কি হয়েছিল, বিভিন্ন অঞ্চল, যেসব অঞ্চলগুলো দখল করা হয়েছিল সেই জায়গায় লাভের ফলে যে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে এবং সেখান থেকে যে টাকা উৎপন্ন হচ্ছে, উদ্বৃত্ত পুঁজি হচ্ছে, সেগুলোকে আবার রিইনভেস্ট করার জন্য কি হয়েছিল, সাম্রাজ্যবাদ বা কলোনি এস্টাবলিশ করার চিন্তা ভাবনা হয়েছিল, তাই না? জেবি হবসনের লেখা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, ভালো ভালো কোশ্চেন। ঠিক আছে, নেক্সট। কে মন্ত, এটা এক্ষুনি বললাম, এটা নিয়ে তো ডাউট হওয়ার কিছুই নাই, বলে ভালো। এটা ঠিক আছে। এটা এক্ষুনি বলে দিলাম, লেনিন। লেলিন। ঠিক আছে, লেলিন। এটা আমাদের একদম সিম্পল যে লেনিন। তার বইটার নামও মেনশন করলাম। ঠিক আছে, লেনিন তার বইতে বলেছেন যে পুঁজিবাদের জঠরে, যে পুঁজিবাদের জঠরেই রয়েছে কি আমাদের সাম্রাজ্যবাদের জন্ম। খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, এটা এটা কি হবে? বাড়তি মূলধনের চাপ। হবসন। তো হবসন হবে। হবসন। আবার এখানে হবসবন করে দিয়েছে কেন বাবা? যাই হোক, এটা হবসন হবে। তো এই কথাটাই আমি এক্ষুনি দেখালাম, যেটা হবসনের স্টেটমেন্ট। হবসনই এই কথাটা বলেছে যে আমাদের যে অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল, সাম্রাজ্যবাদের উদ্দেশ্যই ছিল অর্থনৈতিক। আজকে রাশিয়া ইউক্রেনে সরি তোমার হচ্ছে হ্যাঁ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলো বা ইসরায়েল প্যালেস্টাইনের লড়াই বলো, পুরোটাই অর্থনৈতিক কারণে। ঠিক আছে, অর্থনৈতিক কারণে যুদ্ধ হচ্ছে, কোনো রিলিজিয়াস কোনো কনফ্লিক্ট নেই। রিলিজিয়াস কনফ্লিক্ট শুধুমাত্র মানুষকে তার মধ্যে যোগদান করানোর জন্য, জয়েন করানোর জন্য। ঠিক আছে, বাইরে কিচ্ছু নয়, কোনো রিলিজিয়াস অ্যাসপেক্ট নেই, কিচ্ছু নেই। কোন সময়ের পর থেকে নব সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল? সাম্রাজ্য বিভিন্ন দেশের মধ্যে কারা? 17, 18। তাহলে নব সাম্রাজ্যবাদের যে সূচনা সেটা হয়েছিল 1870,
1870-এর পরে। বাবা 1870-এ কি ঘটনা ঘটেছিল, মানে লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, 70-71 এই শিল্প টাইমে বিপ্লব। বিপ্লব, তার থেকে বড় কথা ইতালির ঐক্য। ঠিক আছে, ইতালির ঐক্য হয়েছিল তো। ইতালির ঐক্যের মতো বড় ঘটনা, ঠিক আছে, এটা অনেক বড় ঘটনা ছিল ইতালির ঐক্য। মনে হবে না না ঐক্য হয়েছিল একটা আলাদা কথা, বাট ইতালির ঐক্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। ইতালির যে জিওগ্রাফিক লোকেশন ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, কোন ঐতিহাসিক মন্তব্য করেন যে যাই হোক, অন্তররাষ্ট্রীয় সংঘাত, বৃহৎ শক্তিগুলির মধ্যে অন্তররাষ্ট্রীয় সংঘাত প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন হচ্ছে এই নগ্ন সাম্রাজ্য উপনিবেশ দখলের লড়াই। এটাও বলেছিলাম, এটাও দেওয়া ছিল। টমসন স্যার, টমসন। এটা টমসনের, এটাও দেওয়া ছিল তো, স্টেটমেন্টে দেওয়া ছিল হ্যাঁ তো স্যার, নাকি? হ্যাঁ স্যার। স্টেটমেন্টে দেওয়া ছিল এটা। না থাকলে বলবে, যে যদি ডাউট হয় বলবে, আমি আবার দেখিয়ে দেবো কোথায় ছিল। ঠিক আছে, যদি ডাউট হয় বলবে যে স্যার কোন জায়গায় ছিল একটু দেখিয়ে দিন, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এগুলির মধ্যে কোনটা ছিল গুরুত্বপূর্ণ? কি করেছো? কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত জনসংখ্যা, স্থান কি স্যার করেছো? এটা হবে অপশন বি করেছি, 1 আর 4। 1 আর 4 হবে। 1 আর 4, আর কার কি মনে হচ্ছে? ওটাই হবে স্যার। সিটা আমার সি মনে হচ্ছিল। আচ্ছা, সি মনে হচ্ছে 3 আর 4, আর হতে পারে তবে। কি বলছে কোনটি ছিল? দেখো, চারটেই গুরুত্বপূর্ণ ছিল। কাঁচামাল সংগ্রহ করা, জনসংখ্যার স্থান সংকুলন করা, উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগ করা, আর নতুন বাজার দখল করা। এই চারটের মধ্যে কোনটি ছিল দুটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? চারটেই প্রয়োজন, কিন্তু কোন দুটো গুরুত্বপূর্ণ? বাবা এটাই তো আমাদের যে হবসন, এই কথাটাই তো বলেছে যে অর্থনৈতিক কারণ কি ছিল বা সাম্রাজ্যবাদের কারণ কি ছিল? উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগ করা, তাই না? এবং তার সাথে সাথে কি, নতুন বাজার দখল করা, যেগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো নতুন বাজারে বিক্রি করা। বুঝতে পারলে কেন এই অ্যান্সারটা হলো? চারটেই প্রয়োজনীয়, কিন্তু এই দুটো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। 3 আর 4 হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, চারটেই লাগবে বাবা, কিন্তু তার মধ্যে 3 আর 4 হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। বলো, ক্লিয়ার হলো না হয়নি? হ্যালো স্যার। কাঁচামাল, হ্যাঁ বলো বলো, নিশ্চয়ই নিশ্চয়ই বলো। স্যার এই যে আমাদের যে স্যার শিল্পগুলো যে নোটটা আছে ওখানে কিন্তু স্যার কাঁচামাল সংগ্রহ এবং নতুন বাজার দখল এই দুটাকে কিন্তু মেন বলা হয়েছে শিল্প বিপ্লবের নোটটায়। একদম একদম শিল্প বিপ্লবের কথা একদম বলা হয়েছে, কিন্তু এখানে বাবু শিল্প বিপ্লবের কথা তো বলেনি। এখানে কি বলেছে বাবা? নব সাম্রাজ্যবাদের কথা বলা হয়েছে। এবার বুঝতে পারলে সাম্রাজ্যবাদের কথা, যে সাম্রাজ্যটা কেন বিস্তার হচ্ছে বেশি। হ্যাঁ স্যার। এখানে তো বাবা বলেনি যে শিল্প বিপ্লবের জন্য কোন দুটো গুরুত্বপূর্ণ ছিল। এখানে বলছে সাম্রাজ্যবাদ, আমরা যে নব সাম্রাজ্যবাদটা নিয়ে এসেছি, যে কেন সমস্ত ইউরোপের দেশগুলো কলোনি তৈরি করার জন্য লড়াই করছিল, তার কারণ কি ছিল। দেখো, যদি বলো কাঁচামাল, কাঁচামাল বাবা প্রত্যেক ইউরোপের দেশেও কম বেশি রয়েছে। ইংল্যান্ডে দেখো কাঁচামাল ছিল, ইংল্যান্ডের কি কাঁচামালের অভাব ছিল? না জার্মানির কাঁচামালের অভাব ছিল? কোনো দেশেরই দেখো কাঁচামালের কিন্তু অভাব নেই। তো কাঁচামাল তারা নিজের দেশ থেকেই পেয়ে যাবে, তার জন্য একে অপরের সাথে লড়াই করে কলোনি কেন তৈরি করবে? এবং ইন্ডিয়াতে তারা এসেছিল কেন? ইন্ডিয়া থেকে কিন্তু কাঁচামাল সংগ্রহ করতে তারা আসেনি, ইন্ডিয়াতে এসেছিল তারা বাজার দখল করার জন্য। বোঝাতে পারলাম কথাটা? ইংল্যান্ড মানে আমাদের ইন্ডিয়া বলো, আফ্রিকা বলো, এগুলো বেসিক্যালি কারণ ছিল বাজার দখল করা। এই 4 নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর তারপরে অবশ্যই সেই যে পুঁজিগুলো হচ্ছে, যে টাকাটা হচ্ছে, সেটা রিইনভেস্টমেন্ট। এটাই তো বাবা আমাদের হবসন বলছে। ক্লিয়ার হলো? বলো, অ্যাকর্ডিং টু হবসন বলো, কোনো ডাউট? না স্যার। ওকে, যার ডাউট হবে সঙ্গে সঙ্গে কাউন্টার করবে, হ্যাঁ, যতক্ষণ না স্যাটিসফাই হবে কাউন্টার করবে। কোন সময় থেকে নব সাম্রাজ্যবাদ একটি শক্তিশালী ঐতিহাসিক গতি লাভ করেছিল? 1870। 1870, এটা আমি এক্ষুনি আলোচনা করলাম। 1870, 1870, এই কোশ্চেনটা অনেকবারই আসবে,
1870 এই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিম্নলিখিত মার্ক্সবাদী তাত্ত্বিকের মধ্যে কে নব সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চকরণ বা ধরন বলে অভিহিত করেছেন? লেনিন। হ্যাঁ, এটা এক্ষুনি আমরা আলোচনা করলাম যে তিনি তার বইতে এটাই বলেছে যে পুঁজিবাদের সর্বোচ্চ ধরন হলো আমাদের কি, যে নব সাম্রাজ্যবাদের কনসেপ্ট। তাহলে অবশ্যই আমাদের অপশন হবে সি, লেনিন। ওকে, নেক্সট। কে মন্তব্য করেন যে 1870 থেকে এই সময়ে যুদ্ধের মেজাজ ছিল কর্তৃত্ব ব্যঞ্জক, অবিবেকী এবং আত্মপ্রতিষ্ঠা লাভের উন্মাদনায় চঞ্চল? মানে কে কর্তৃত্ব ব্যঞ্জক, মানে কর্তৃত্ব করার জন্য করবে, অবিবেকী মানে মূল্য না মূল্য আমার জানার প্রয়োজন নেই, অবিবেকী, আর আত্মপ্রতিষ্ঠা নিজেদেরকে প্রতিষ্ঠা করা, যে প্রুভ করা, উন্মাদনায় চঞ্চল। কি হবে অ্যান্সার? টমসন। কি করেছো? টমসন টমসন। স্যার। কেন? এই যে টমসনের এই যে কথাটা, টমসন এই যে বললো যে বৃহৎ শক্তিগুলির মধ্যে অন্তরাষ্ট্রীয় সংঘাত, যেটাই হচ্ছে নগ্ন ক্ষমতার লড়াই, তার মানে একে অপরের সাথে একদম ছোট লোকের মতো লড়াই করেছিল, সেই কথাটা টমসনের কথা। অবভিয়াসলি এটা কথাও আমাদের বলেছেন কে, টমসন। সিম্পল, আমরা অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, খুব ভালোভাবে এটা আমাদের পড়া হয়েছে, এর দেখো আমরা খুব ভালোভাবে অ্যান্সার গুলো করতে পারছি। আচ্ছা, নিম্নলিখিত চতুষ্টয়ের মধ্যে কে ছিলেন এমন একজন উদ্যোগী মানুষ যিনি এককের প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকায় উপনিবেশ স্থাপনে সক্ষম হয়েছিলেন? স্ট্যানলি। বলতো স্ট্যানলি। বাবা, একটু ভালো করে বলো, কেন বুঝচ্ছ বাবা? দক্ষিণ আফ্রিকা বলছে, সাউথ ইন্ডিয়া। তাহলে বি। বলো। বি 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 হবে। ওয়েলসম্যান, ওয়েলসম্যান। রোড। দেখো তোমরা না পড়, রোড, তার নামে একটা রাস্তা, কি হবে? জায়গার নাম তৈরি হয়েছিল রোডে নিয়ে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই যে আমাদের আচ্ছা। সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায় রোডসি তো গিয়েছিল সেখান থেকে ডায়মন্ড এক্সাবিট করতে, এবং তাই জন্য তার দেশের নামও হয়ে গেছিল রোড। আমাদের যে একটা যে দেশের নাম রয়েছে, কি নামটা বলো? রোডেশিয়া দেশটা রোডেসিয়া রয়েছে, রোডেসিয়া। তাই তো? দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে তারাই তো এটা করেছে। আচ্ছা, একটা কথা বলি, তোমরা খুব বলতে পারবে, আমি জেনারেল কথা জিজ্ঞেস করছি এখানেই, যে দক্ষিণ আফ্রিকায় সব থেকে বেশি ওয়ার্ল্ডে ডায়মন্ড পাওয়া যায়, ঠিক আছে? তো তবুও দক্ষিণ আফ্রিকা কেন এত গরিব দেশ? যে দেশ থেকে ডায়মন্ড পাওয়া যাবে সেই দেশ তো বড় লোক হওয়া উচিত, তো দক্ষিণ আফ্রিকা কেন এত গরিব? দক্ষিণ আফ্রিকা তো গরিব দেশ নাকি? সাউথ আফ্রিকা খুব, দক্ষিণ আফ্রিকা গরিব দেশ, তাহলে দক্ষিণ আফ্রিকা কেন এত গরিব? বলো, কি মনে হয় তোমাদের? বলতে পারবে? বলো, ভুল বলো না, একটা ভুলই বলো না, কোনো অসুবিধা নেই। সব তো সোনার বনে চলে গিয়েছে, তার কি বড়লোক হবে নাকি? সোনা না, সোনা না, গোল্ড, সরি ডায়মন্ড, হিরে হিরে হিরে, ঠিক ডায়মন্ড। আছে? হ্যাঁ, না, এখনো ডায়মন্ড। যায়নি, এখনো যায়নি, এখনো ডায়মন্ড সাউথ আফ্রিকা থেকে প্রচুর পাওয়া যায়। তার কারণ হচ্ছে, যখন সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডরা ছিল টোটালি রুল করতো, মানে দক্ষিণ আফ্রিকার উপরে ইংল্যান্ডের একাধিপত্য ছিল। এবার ইংল্যান্ডের একাধিপত্য থাকার কারণে সেখানে প্রচুর ভাবে বিদেশি লোকেরা চলে গেছে, মানে ইংল্যান্ড বলো। এই কারণে যখন দক্ষিণ আফ্রিকাকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়, সেই সময় কি হয়, ভাগ করে দেওয়া হয়েছিল তিনটে ক্যাটাগরিতে মানুষকে। একটা হচ্ছে সেখানকার যারা হোয়াইট লোক রয়েছে, আরেকটা রয়েছে যারা সেখানকার ব্ল্যাক লোক রয়েছে, আর রয়েছে যারা মিক্সড, মানে হোয়াইট মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত বলো, এই ধরনের মিক্সড রয়েছে। এবার এখানে কি হয়েছে, বলা হয়েছিল যে এখান থেকে একটা রুল পাস করে দেওয়া হয়েছিল যখন ফ্রিডম দেওয়া হয়, যে যেসব প্রপার্টি হবে, সম্পত্তি হবে, সেই সম্পত্তি গ্রহণের অধিকার হোয়াইট আর যারা মিক্সড রয়েছে তাদের হবে, ব্ল্যাক মানুষদের কোন রকম কেউ সম্পত্তি গ্রহণ করতে পারবে না। এই কারণে সাউথ আফ্রিকা দলের মধ্যে দেখো কজন ব্ল্যাক প্লেয়ার আছে, কজন ব্ল্যাক প্লেয়ার আছে সাউথ আফ্রিকার খেলা তো দেখেছো? অ্যালিস্টার কুক বলো, তারপর হচ্ছে আমাদের কি বলে, এবি ডিভিলিয়ার্স বলো, হার্সেল গিবস ছিল, তারপর শুধু কজন, রাবাডা, আর এখন হচ্ছে যে ক্যাপ্টেনটা আছে, তোমার কি নামটা বলে, যে গেঁড়া করে যে ক্যাপ্টেনটা, খুব কম। ঠিক আছে, এই কারণে দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ মানুষ কিন্তু হোয়াইট কালারের মানুষ যারা রয়েছে তাদের কাছে সম্পত্তি বা প্রপার্টি সব রয়ে গেছে। এবং
ব্ল্যাক লোকেরা কিন্তু প্রপার্টি নিজের মতো করে কেনা বা ওন করতে পারে না। সেই কারণে দক্ষিণ আফ্রিকাতে ডায়মন্ড থাকলেও দক্ষিণ আফ্রিকার অবস্থা এতটা খারাপ। মনে থাকবে? ক্লিয়ার হলো? নিজের দেশে বাবু নিজের অধিকার নেই, সেটা সব দেশের গল্প। ইন্ডিয়ারও গল্প, দক্ষিণ আফ্রিকারও গল্প, নিউজিল্যান্ডের গল্প, আমেরিকার গল্প, সব দেশে একই গল্প। ওরা বাইরের লোক আসবে, নিজের দেশে রুল করবে, তোমার দেশে তোমার অধিকার নেই। ঠিক আছে, বোঝো, খুব ভালো ব্যাপার। তো যাই হোক, এই ব্যাপার। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন সমাজসেবী চিকিৎসক হিসেবে আফ্রিকায় প্রেরিত হন কিন্তু নীল নদের উৎস আবিষ্কার করতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ হন এবং পরে ট্যাঙ্গানিকা হ্রদের পাশে তাকে খুঁজে পাওয়া যায়? কি হবে, বলতে পারবে? পারবে? স্যার এটা হবে স্যার লিভিং স্ট্রং। লিভিংস্টোন, ভেরি গুড। এটার অ্যান্সার হবে লিভিংস্টোন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি ছিল লিভিংস্টোন। ওকে, আফ্রিকায় ধর্ম প্রচারের উদ্দেশ্যে কোন দেশের ক্যাথলিক মিশনারির সংখ্যা ছিল প্রায় 40,000, যা মোট ক্যাথলিক মিশনারির 1/3। মানে কোন দেশ সব থেকে বেশি ক্যাথলিক মিশনারি পাঠিয়েছিল আফ্রিকাতে? এটা বেসিক্যালি কনভার্সন করার জন্যই এসেছিল। কি হবে বলো? ইংল্যান্ড। ইংল্যান্ড। বাকিটা কি বলছো? ফ্রান্স কি হবে? বেলজিয়াম। বলো, এনামূল কিছু একটা বললে, বলো। ফ্রান্স। ফ্রান্স বলছো, আচ্ছা। আর স্যার অ্যানসারটা আর কেউ কিছু নেই? স্যার অ্যানসারটা জানি না তো। এটা মানে বেলজিয়াম হতে পারে নাকি? মনে দেখো, হচ্ছে অ্যান্সার হবে ফ্রান্স। এরপর আমি বলছি কেন। তার কারণ পোপকে সব থেকে বেশি খ্রিস্টান বা পোপকে প্রোটেক্ট করতো কারা? ফ্রান্সই তো করতো। মনে করো তো, যে ইতালির যে ভ্যাটিকান সিটি, ইতালিতে আগে তো প্রথম থেকে ভ্যাটিকান সিটি ছিল, তো ভ্যাটিকান সিটিকে দীর্ঘকালীন ধরে সাময়িক যে প্রোটেকশন, সেটা কারা দিয়ে এসেছে? সামরিক সুরক্ষা কারা দিয়েছে ভ্যাটিকান সিটিকে? বলো। ফ্রান্স। তারপর ফ্রান্স। ইতালিও তো ইতালির ঐক্য আমরা পড়েছি তো। ইতালি কি করে হবে বাবা? ইতালির ঐক্য পড়েছি তো। পরে ইতালির পরে ইতালি দিয়েছে না? হ্যাঁ, ইতালি পরে, ইতালি গন্ডগোল যাতে না হয় সেই কারণে, মানে যে আমাদের রাজা ছিল, কে রাজা ছিল ইতালির ঐক্যের সময়? রাজা মনে পড়ে? ইতালির ঐক্যের সময় রাজা কে ছিল? যে বিসমার্কের সময় রাজা কে ছিল? বলো, ভুলে গেছো? হ্যাঁ, রাজাটার নাম কি ছিল? প্রথম উইলিয়াম। প্রথম উইলিয়াম ছিল। জার্মানির হ্যাঁ, রাজা, স্যার, ওই সরি। ফার্দিনান্ড না কি ছিল না? কি জানি। হ্যাঁ বাবা, সেটা কে ছিল? সে তো তোমার প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময় বাবা, গুলাচ্ছ। ইতালির রাজা কে ছিল? চতুর্থ উইলিয়াম। যেটা তোমার হচ্ছে তোমার এর ক্ষেত্রে, সরি, ইতালির হচ্ছে যখন তোমার হচ্ছে রাজা ছিল, যে হচ্ছে তোমার এই যে মারা গেল, ক্যাভার মারা যাওয়ার পরে সেই তো লাস্ট পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, থেকে বুঝতে পেরেছি, মনে পড়ছে না। ইউনাইট করেছিল। তার নামটা কি ইউনাইট ছিল? করে। তার নাম কি ছিল বলো? কি ছিল? ভিক্টর ইমানুয়েল ছিল না ফ্রেডরিক উইলিয়াম ছিল? ভিক্টর ইমানুয়েল, এটাই ঠিক। হ্যাঁ, ওটাই মনে করছে। ভিক্টর ইমানুয়েল ছিল না ফ্রেডরিক উইলিয়াম ছিল? ভালো করে মনে করো। জার্মানির রাজা কে ছিল, ফ্রান্সের রাজা কে ছিল? দুটোর মধ্যে এটা মনে করো। ভিক্টর ইমানুয়েল ছিল, আর পরে ওই ফ্রান্সেরটা মনে হয় ওই চতুর্থ উইলিয়াম। প্রথম উইলিয়াম মরে যাওয়ার পরে চতুর্থ উইলিয়াম, ফ্রেডরিক উইলিয়াম ছিল। ওটা ভিক্টর ইমানুয়েল ছিল। একদম, এটা সঠিক। তাহলে বিসমার্কের সময় ফার্স্ট উইলিয়াম ছিল, আর এর সময় ভিক্টর ইমানুয়েল ছিল। মনে পড়ছে এবার? ভিক্টর ইমানুয়েল মনে পড়ছে। গন্ডগোলটা যাতে না হয় সেই জন্য, কারণ সেও ক্যাভুরের কাছ থেকে সবকিছু শিখেছিল, তাই তো বাবা? একটু মনে করে পড়তে হবে। এই জন্য বাবা ফ্রান্স। মনে থাকবে অ্যান্সার, আর ভুল হবে না কখনো জিনিসগুলো। আচ্ছা, ঠিক আছে।
সাম্রাজ্যবাদ প্রসঙ্গে কে মন্তব্য করেন অনুন্নত জাতিকে উন্নত করার জন্য তাদের উপর খবরদারির অধিকার রয়েছে? ওই যে হোয়াইট বার্ডেন, জুল ফেরি। জুলস ফেরি। দেখাতে হবে দেখাতে হবে না মনে আছে? না স্যার, এটা নোটে দেওয়া আছে তো। এটা নোটে একদম দেওয়া আছে। ফেরি মন্তব্য করেছিলেন যে অনুন্নত জাতিকে উন্নত করার জন্য খবরদারি করার অধিকার রয়েছে। বাকিদের মনে আছে না দেখাতে হবে? চামড়ার দায়িত্ব ছিল না, একটু দায়বদ্ধতা বলে একটা ছিল না ওনার? এবার দেখিয়ে দিচ্ছি কোথায়। ফরাসি লেখক জুলি ফেরি বলেন যে উন্নত জাতিগুলির দায়িত্ব অনুন্নত জাতিকে সভ্য করে তোলা। একদম সুন্দর করে এখানেই খোলা ছিল। হোয়াইট ম্যানস বার্ডেন। সাম্রাজ্যবাদের সমর্থকগণ সাম্রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যোগ্যতম জাতির অস্তিত্ব রক্ষার তত্ত্ব তুলেছিলেন কার রচনার দ্বারা প্রভাবিত হয়ে? এটাও পড়ানো ভালো করে বলো। বেনথাম। আর বলো। বেনথাম বেনথাম। ছিল না বাবা, বেনথাম নয়। ডারউইনের মতামত ছিল না, যোগ্যতমের উদ্বর্তন থেকে ডারউইনের, এটা বলেছিলাম। এ ছিল তো না, মেনশন করা হয়নি নোটসে, দিইনি এটা? না না স্যার। এটা এটা তোমাদের কাছে তো যদি ইয়ে থাকে, জীবন মুখার্জির বই থাকে, ওখানে এটা পেয়ে যাবে। যারা সাম্রাজ্যবাদের সমর্থক ছিল, ঠিক আছে, তারা হচ্ছে যোগ্যতম জাতির অস্তিত্ব রক্ষা। এখানে তারা ডারউইন, এটাই তো ছিল যোগ্যতমের উদ্বর্তন, তাই তো? ডারউইন তো এটাই বলেছিলাম না, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ডারউইনের তত্ত্ব ছিল, তাই তো? ছিল তো না, পড়িনি ছোটবেলা থেকে? হ্যাঁ স্যার, পড়েছি। আর আজকের দিনে এটা প্রমাণ হয়ে গেছে যে সব থেকে বড় চোর যদি কেউ থাকে সেটা হচ্ছে চার্লস ডারউইন। ওদের থিওরিটা সম্পূর্ণ ভুল, এটা জানো? ডারউইনের থিওরি এনসিইআরটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা জানো? ডারউইনের যে তত্ত্ব, খবর আছে না নেই বলো, তাহলে বলে দেবো। জানি না। তার মানে এতদিন যাহা পড়িয়ে এসেছো, ভুল পড়ে এসেছো, ডারউইনকে বাদ দেওয়া হয়েছে। এটা জানো যে নিউটন যে থিওরি, নিউটন চুরি করে থিওরিটা দিয়েছে, সেটাও প্রমাণিত, মানে নিউটনের এ থেকেই পুরো এটা স্পেসিফিক ভাবে কোট করে সবকিছু, মানে ইংল্যান্ডের হচ্ছে যে পত্রিকা, মানে পাবলিশারে সব জায়গায় এর দাবি করা হয়েছে। ইন্ডিয়া থেকেও দাবি করেন, বাইরে থেকে ব্রিটেন থেকেই দাবি করা হয়েছে। আর ডারউইন হচ্ছে মহা চোর বলে কেউ কিছু কিছু লোক থাকে, তার মধ্যে ডারউইন হচ্ছে সবচেয়ে বড় চোর, ঠিক আছে? এবং সেটা প্রমাণ হয়ে গেছে, মানে বিভিন্ন লোকেরা তারা তাদের যে থিসিস করতো, ডারউইন তাদের কাছ থেকে চুরি করে নিজের নামে পাবলিশ করতো। অ্যাকচুয়ালি লোকটার কোনো ট্যালেন্টই ছিল না, শুধু কপি কপি করা মাস্টার ছিল। মানে একটা মানে হিউজ টাইম নিজেকে গড হিসাবে রিপ্রেজেন্ট করেছে। মানে রিসেন্ট এবার আস্তে আস্তে তার যে সত্যতা সেটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই, সবাই যারা ঢপ দিয়ে এ করে একটা টাইম পরে তাদের ঠিকই সবকিছু বেরিয়ে চলে আসে। এই জন্য ডারউইন, মানে আজকের দিনে ডারউইনকে আর খুব পড়ানো হয় না। ডারউইন হচ্ছে সেই মিথ্যেবাদী একজন লোক। ওকে? আর ডারউইনের যে তত্ত্ব সম্পূর্ণ মানে সম্পূর্ণ মিথ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সব থেকে বড় মানে এক্সাম্পল যে আমাদের ছোটবেলা থেকে কি পড়েছি, যে হনুমান থেকে আমরা মানুষ হয়েছি, আমাদের পূর্বপুরুষ হনুমান ছিল। কিন্তু অ্যাকচুয়ালি সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল কথা যে হনুমান থেকে আমরা মানুষ হয়েছি। যদি হনুমান থেকে আমাদের অভিযোজন হয়ে মানুষ হতো, তাহলে হনুমান আজকে কেন থাকতো? ঠিক আছে? তো যাই হোক, সেটা অন্যরকম ব্যাপার। জাস্ট একটু তোমাদের কানে ফেলে রাখলাম, পরে যদি নতুন কিছু শোনো অবাক হয়ে যেও না, ঠিক আছে? আচ্ছা, কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা হয়? সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা হয় কোন টাইমটা বলো? অপশন সি স্যার। অপশন সি, 1870 থেকে 1914। ওই যে নোটসে আগের দিন একটু ভুল 1919 লেখা হয়ে গেছিল। 1870 মানে ওই যে আমাদের ফরাসি, সরি আমাদের ইউরোপে কি বলে ইতালির ঐক্যকরণ, সেই সময়টা, বা এ থেকে 1914 মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়। এই টাইমটাকে আমরা বলছি সাম্রাজ্যবাদের যুগ। কারণ এই সময় ইউরোপের সমস্ত শক্তিরা ধীরে ধীরে নিজেদের সাম্রাজ্য গুলোকে বাড়াচ্ছিল, তাই তো? এই জন্য এটাকে আমরা বলছি সাম্রাজ্যবাদের যুগ। আচ্ছা, খুব সহজ, বলে ফেলো। ভাগ বাটোয়ারা করে নিয়েছিল কোন সম্মেলনে? বার্লিন সম্মেলন। বার্লিন সম্মেলনে তারা একে অপরের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল। কবে হয়েছিল বাবা বার্লিন সম্মেলন?
1885। 1884 থেকে 85। 84 থেকে 85, ঠিক আছে, একদিনে হয়ে যায়নি, 84 থেকে 85। আচ্ছা, কে উদ্যোগ নিয়েছিল বার্লিন সম্মেলনে? বিসমার্ক। বিসমার্ক। কারণ বার্লিনে হয়েছে, আর বার্লিনটা জার্মানিতে রয়েছে, আর জার্মানির তখন হচ্ছে চ্যান্সেলর হচ্ছে আমাদের বিসমার্ক, অটো ভন বিসমার্ক, ট্যালেন্টেড লোক, ঠিক আছে। আচ্ছা, আফ্রিকার একটি অঞ্চলকে একটি শক্তির উপনিবেশে পরিণত করতে যে বার্লিন সম্মেলন, হ্যাঁ, এটাকে কি নামে পরিচিত? প্রভাবাধীন ক্ষেত্র। সি। কি বলছো বাকিরা, ঠিক বলছে? সেটাই মনে হচ্ছে স্যার। একদম। অর্থাৎ এখানে কোনো দখল ক্ষেত্র বা রাজনৈতিক শক্তির ক্ষেত্র নয়, প্রভাবাধীন ক্ষেত্র, মানে কোন অঞ্চলে কে প্রভাব বিস্তার করবে, কেউ দখল করবে না। দখল আলাদা জিনিস, আমি অকুপাই করব। কোনো জায়গায় যদি আমি দখল করি, সেই জায়গায় আমি অন্য কাউকে ঢুকতে দেবো না, কিন্তু প্রভাব যদি বিস্তার করি, সেই জায়গায় বাবু আমার নিয়ম থাকবে, তুমি আসতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তার প্রভাব আর নিয়ম কানুন আমার মতো থাকবে। ব্যাপারটা বোঝা গেল? ইন্ডিয়াকে তারা অকুপাই করেছিল, আফ্রিকার ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করেছিল। অর্থাৎ যে অঞ্চলে যার প্রভাব সে বিস্তার করছে, অন্যরাও আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে বেশি নিজেদের ইনফ্লুয়েন্স খাটাবো, কেউ অকুপাই করব না। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো কথাটা? 1885 খুব ইন্টেলিজেন্ট বার্লিন সম্মেলন ছিল, হ্যাঁ, মানে ইউরোপের লোকেরা খুব ব্যাপার আর কি। যাই হোক, তারা সবকিছু পালন করবে, কিছু হয় না, আর হচ্ছে ইন্ডিয়াতে কিছু হলেই না পরিবেশ দূষণ করছে এরা। দিওয়ালিতে নাকি একটা ফটকা ফাটালে দিওয়ালিতে নাকি এনভায়রনমেন্টাল পলিউশন হয়ে যাচ্ছে, আর ইন্ডিয়ারও সেই যারা হচ্ছে কি বলে ইনফ্লুয়েন্সাররা, তারা হচ্ছে খুব বক্তব্য করছে যুদ্ধের সময় কিছু হচ্ছে না, অন্য কিছুতে পরিবেশ দূষণ হচ্ছে না, কিন্তু দিওয়ালিতেই হচ্ছে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, সুন্দর ব্যাপার। আফ্রিকার কঙ্গোয় উপনিবেশ স্থাপনের স্বীকৃতির জন্য কার উদ্যোগে ব্রাসেলসে ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল? বলো, খুব ভালো কোশ্চেন। এটা বেলজিয়ামের দ্বিতীয় লিওপোল্ড। বেলজিয়ামের দ্বিতীয় লিওপোল্ড। বেলজিয়াম প্রথমবার এই করেছিল, ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন তৈরি করেছিল, সরি, রাশিয়া নয়, বেলজিয়াম। তো বেলজিয়ামের ক্ষেত্রে বেলজিয়ামই প্রথম উদ্যোগ নিয়েছিল। তো বেলজিয়াম প্রথম যে বিভিন্ন অঞ্চলগুলো দখল, কঙ্গো অ্যাসোসিয়েশন, যাই হোক, মনে আছে তো কঙ্গো অ্যাসোসিয়েশন গল্প পড়েছি আমরা, তাই তো? এই জন্য ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল বেলজিয়ামের দ্বিতীয় লিওপোল্ডের আন্ডারে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বেলজিয়ামের লিওপোল্ড দ্য সেকেন্ড। আচ্ছা, নেক্সট। চতুর্থের মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি অ্যাঙ্গোলা এবং মোজাম্বিকের মধ্যবর্তী অঞ্চল জয় করে, পরে তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়। কি হবে অ্যান্সার? সি। কি হবে? সি। সি। বাবু, সি। অ্যাঙ্গোলার মোজাম্বিক কি একটু আগে বললাম, রোডস এর নাম অনুসারে তো রোজেসিয়া হলো, তাহলে অ্যাঙ্গোলার মোজাম্বিকে তো নিশ্চয়ই ওই রোডস হবে। দুটোই তো নিয়ে, ওই বলো দুটোই বলো বলো। পূর্ব, আর ওই তো এটা ওই দুটো নিয়েই তো হচ্ছে পর্তুগিজ পশ্চিম আফ্রিকা, আর ওই যে হচ্ছে আরেকটা কি ছিল পূর্ব আফ্রিকা, এই দুটো হয়েই তো তারপর শেষে ওটাই হলো, আচ্ছা বলো তারপরে। অনুসারেই তো এইগুলো। না, তারপর ওই এই ওই যে কি ওই ওর নাম রোডেসিয়াস, ওই নামটা হুম, তাই কি? বলো, অ্যাঙ্গোলার মোজাম্বিক কোথায় রয়েছে? রোডেসিয়া কোন জায়গায় রয়েছে, অ্যাঙ্গোলার মোজাম্বিক কোথায় রয়েছে? ম্যাপে যাই তাহলে একটু, ঠিক আছে? বলে দিয়েছে নাম অনুযায়ী। হুম, রোডেসিয়া হচ্ছে অ্যাঙ্গোলার মোজাম্বিকের মধ্যবর্তী অঞ্চল রোডেসিয়া, সিসিলি রোডস। ওকে, ঠিক আছে, সিসিলি রোডস। ঠিক আছে, ম্যাপ অনুযায়ী ঠিক আছে, নো প্রবলেম, সিসিলি রোডস। আচ্ছা, নেক্সট। তারপরে আচ্ছা, কবে উপনিবেশ প্রতিষ্ঠা করতে শুরু করে? বিপ্লবের শিল্প, পর। হ্যাঁ, শিল্প বিপ্লবের পর, ঠিক আছে। আচ্ছা, আজকের সেটের সমস্ত কোশ্চেন গুলো খুব ভালো ভালো কোশ্চেন, তাই না? এই কোশ্চেন গুলো আজকে তো পড়া, সোজা সোজা। মানে সোজা সোজা নয়, দেখো সোজা সবই আছে, কিন্তু কোশ্চেন গুলো খুব ভালো ভালো কোশ্চেন,
মানে আলফাল ধরনের কোশ্চেন কিছু নেই। খুব ভালো ভালো কোশ্চেন আছে আজকে, এবং সবগুলোই দেখো পড়ার মধ্য থেকে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? যে নোটস আমরা করেছি, হ্যাঁ যে নোটসটা আমরা স্যার। করেছি হুম। তার মধ্যে দেখো সব আমরা করে নিতে পারছি, বাইরে থেকে একদমই কোশ্চেন নেই, তাই না? ভালো রকম বানানো হয়েছে, তারপরে নোটসটা আমাদের খুব ভালো বানানো হয়েছে, এটা বলতে পারি। আচ্ছা, 1880 খ্রিস্টাব্দে ইউরোপের রাষ্ট্রসমূহের তৎপরতার উদ্দেশ্য কি ছিল? খুব ভালো কোশ্চেন। অপশন এ স্যার। অপশনে এই হলো। এখানে দেখো আর কিছু নয়, খ্রিস্টান ধর্মের প্রসার একদমই নয়, মুসলিম অধ্যুষিত এটা কখনোই না, নিজেদের উদ্বৃত্ত জনগণের বাসস্থানের জন্য জমির প্রয়োজন, এটা ছিল, বাট এটা এতটাও বড় কারণ ছিল না। আর ভৌগোলিক জ্ঞান আহরণের প্রবণতা, ও বাবা কত পড়াশোনা করার ইচ্ছে, হ্যাঁ। যাই হোক, কাঁচামাল এবং বাজার দখলের জন্য প্রতিযোগিতা, এটাই আমাদের প্রথম থেকে উপনিবেশ, কারণ বাজার দখল প্রধানত, আর কাঁচামাল এখানে রয়েছে। এবার এইটা দেখেই তখন বলেছিলেন যে কাঁচামালটা হবে অ্যান্সারের মধ্যে, ঠিক আছে, কিন্তু কাঁচামালটা শিল্প বিপ্লব, আর এখানে অপশনের মধ্যে পাবো এটা ঠিক, ওকে। সেখানে দেখো এমন ছিল, আমাকে কাঁচামালটা কিন্তু ছাড়তে হচ্ছিল, কিন্তু এখানে আমাদের অপশন সেই জিনিসে আছে, কাঁচামাল আর বাজার বাজার দখল, অসুবিধা নেই এই কারণে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে তো সমস্ত কোশ্চেন গুলো আমাদের আজকে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আচ্ছা তোমরা একটু এতে কি বলে হচ্ছে, তোমাদের এটা তো করে দিয়েছি। আচ্ছা, তোমাদের এটাও করিয়ে দিয়েছিলাম না তোমাদের ওই দিল্লি সালতানাতের মধ্যে, ওই এমসিকিউ গুলো করিয়ে দিয়েছিলাম না, মুসলিম ইনভেশনের প্রথমেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার করানো মানে হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এবার হচ্ছে দাস বংশ স্লেভ ডাইনেস্টিটা হবে, ঠিক আছে, ওটা করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, সামাজিক ডারউইনবাদের তত্ত্ব নিম্নোক্ত কোন ঘটনার ন্যায়তা প্রতিফলিত করে? কি করেছো? স্যার এটা কি অপশন বি কি স্যার হবে? আচ্ছা, বাকিরা কি বলছো? বি হবে মনে হয়, বি হবে ইউরোপের মনে সাম্রাজ্য। হয়, মনে হয়, না ঠিক নয়, মনে হচ্ছে, কিন্তু হবে না, তাই তো নাকি? মনে হবে হচ্ছে, মনে হয়, সাম্রাজ্যবাদী তো পড়ছি আমরা, ওটাই হবে তো। এই তো একটু একটু মাথা খাটালেই হয়ে যাবে, তাই না? ইউরোপীয় সাম্রাজ্যবাদী তো আমরা পড়ছি, ভারতের স্বাধীনতা আন্দোলন পড়ছি না, আর ল্যাটিন আমেরিকার বিদ্রোহ আমরা পড়ছি না, আমরা ইউরোপীয় সাম্রাজ্যবাদী পড়ছি, তাহলে অবভিয়াসলি সেখান থেকে কোশ্চেন থাকবে। আর ডারউইনের তত্ত্বের কথা এর মধ্যেই তো বলা আছে যে যে বেশি পাওয়ারফুল হবে বাবু সে বেশি কলোনি অধিকার করবে, সিধি বাত নো বকওয়াস, তাই না? একদম সুন্দর কথা, কোনো সমস্যা নেই, তাহলে অপশন আমাদের বি কারেক্ট। আচ্ছা, নেক্সট বলছে 1870 থেকে 1914 এই সময় পড়বে সাম্রাজ্যবাদের সর্বোত্তম ব্যাখ্যা কি? নব সাম্রাজ্যবাদের গল্পের মধ্যে কি হবে অ্যান্সার? অপশন বি স্যার, অপশন বি। অপশন বি, বাকিরা কি বলছো? অপশন ডি হবে। অপশন ডি, বৈদেশিক বাণিজ্য। আচ্ছা, আর অপশন বি। সাম্রাজ্যবাদকে আমরা সব থেকে কি স্টেটমেন্টে ব্যবহার করতে পারি? দেখো, নব সাম্রাজ্যবাদ বলবো সেটা আমরা জানি, কিন্তু নব সাম্রাজ্যবাদ আমাদের অপশনের মধ্যে নেই, তার মানে আমরা এই সময় পর্বটা যে সাম্রাজ্যবাদকে কিভাবে ব্যাখ্যা করব, মানে এই সময় বেসিক্যালি তারা সাম্রাজ্যবাদ যে বিস্তার করেছিল উদ্দেশ্য কি ছিল? দেখো, প্রথমত বলছে যে স্যার অপশ্চিমীয় দেশগুলির সঙ্গে লাভজনক বাণিজ্যে উন্নতি করা কি উদ্দেশ্যের জন্য তারা মানে সাম্রাজ্যবাদ করেছিল, বাণিজ্য লাভ? এটা কি হয়, সিটা কি হতে পারে? ওটা ও ইউরোপিয়ান আছে বলে আমার একটু কি জানি, ওটা মানে সিটা হতে পারে, সামাজিক রাজনীতিক অর্থে কি জানি। দেখো, ইউরোপিয়ান বলতে তো ইউরোপিয়ানদের ওপর, মানে ইউরোপিয়ান মানে ইউরোপীয় যারা ছাড়া, মানে বেসিক্যালি আফ্রিকার লোক বা এশিয়ার লোকের কথাই বলা হচ্ছে, তাদের উপর ইউরোপীয়দের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পদ্ধতি আরোপ করে, মানে তাদের সামাজিক তাহলে পদ্ধতি, অর্থনৈতিক পদ্ধতি, এবং অর্থাৎ এটা বলতে চাইছে যে আফ্রিকার লোকেদের ওপরে ইউরোপীয় লোকেরা তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পদ্ধতি চাপানোর চেষ্টা করেছিল। হতে কি পারে, বলছো? এটাই হবে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? দেখো কি হবে বলো। হবে। দেখো, আমি আগে মাইনাস করি কোনটা কোনটা হবে না। প্রথমত,
যে বিয়েটা হবে না, বিয়েটা একদমই হবে না। কেন? কারণ উপকূলবর্তী বাণিজ্যিক কেন্দ্র এটা বাবু অনেক আগে থেকেই ছিল। কেন? কারণ 1498 ভাস্কো ডা গামা গিয়েছিল। তো তার আগে থেকেই যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোর খবর তাদের কাছে ছিল। আফ্রিকার উপকূলবর্তী বাণিজ্যিক কেন্দ্রের অ্যাক্সেস প্রথম থেকে ইউরোপীয়দের কাছে ছিল। তার মানে বি আমাদের একদমই হবে না, আমরা চোখ বন্ধ করে না বলে দিতে পারি। ঠিক আছে? আর কেউ নিশ্চয়ই শুধুমাত্র বৈদেশিক বাণিজ্য করতে গিয়েছিল এটা তো কখনোই নয়। কেউ কি বাণিজ্য করার জন্য গিয়েছিল? হ্যাঁ, কিন্তু বাণিজ্যই যদি উদ্দেশ্য হতো তাহলে একে অপরের সাথে পলিটিক্যাল কনফ্লিক্ট কেন করবে? এই দুটো হবে না। এবার বলছে অপশ্চিমীয় দেশের সঙ্গে লাভজনক বাণিজ্য উন্নতি। তাহলে কি শুধুমাত্র বাণিজ্য উদ্দেশ্য ছিল? ছিল না, তার সাথে সাথে আরো উদ্দেশ্য ছিল। সেই কারণে তারা যে অইউরোপীয় যারা রয়েছে তাদের ওপর ইউরোপীয়রা কি করতো, তাদের সামাজিক মানে তাদের যে সোশ্যাল কাস্টম তারা চাপাচ্ছিল, অর্থনৈতিক কাস্টমস চাপাচ্ছিল যে তোমরা এই জিনিস বিক্রি করে করো, এবং রাজনৈতিক পদ্ধতি যে তোমাদের যে রাজা হবে তাদেরকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব, হ্যান ত্যান এইসব ব্যাপার। তো তারা এটা করছিল। ঠিক আছে? বুঝতে পারছি অ্যান্সার কেন আমাদের সি হলো। ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে যখন পারবে না তখন হচ্ছে একটু কাউন্টার করে করে আলোচনা করবে, ঠিক অ্যান্সার পেয়ে যাবে। ওকে, অ্যান্সার সি হবে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে 1870 খ্রিস্টাব্দে ইউরোপীয় সাম্রাজ্যবাদ প্রাথমিকভাবে কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? কি হবে? আফ্রিকা আর পূর্ব এশিয়া। অবভিয়াসলি আফ্রিকা আর পূর্ব এশিয়া, এশিয়ার পূর্ব অঞ্চলে হয়েছিল। আচ্ছা, আফ্রিকা তো মাস থাকবে। মধ্যপ্রাচ্য নয় বাবা, মধ্যপ্রাচ্য মানে সেন্ট্রাল যে এর কথা বলা আছে প্রাচ্য। মধ্যপ্রাচ্য মানে মানে আমাদের যে এশিয়ার মধ্যে, এশিয়ার হুম মধ্যেই মধ্যপ্রাচ্যটা পড়ে, তাই তো? মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য মানে আমরা হচ্ছে বলতে পারি কোন জায়গাগুলো, আমরা বলতে পারি হচ্ছে সৌদি আরব, ঠিক আছে, আমরা বলতে পারি ইরান, আমরা বলতে পারি মানে যেই জায়গাগুলো আমাদের ছিল বলো, অটোমান এম্পায়ার ছিল। ঠিক আছে? সাম্রাজ্য। অটোমান এম্পায়ার বা তুর্কি যারা ছিল, যেই জায়গা হচ্ছে খলিফার শাসন ছিল। তো খলিফার শাসন নিশ্চয়ই 1914 এন্ড হয়ে যায়নি। খলিফা পুরো একদম ফুল ফ্লেজে তুরস্ক ছিল, টার্কি ছিল। তার মানে তাদেরকে সরাতে তখন পারেনি, মধ্যপ্রাচ্যের অ্যাক্সেস তারা পায়নি সেই সময়। মধ্যপ্রাচ্যের অ্যাক্সেস কখন পেল? যখন তুরস্ক হেরে গেল, তারপরে না অ্যাক্সেস পেল, তাই না? তারপরে হেরে গিয়ে খলিফাকে যখন সরালো তখন তো অ্যাক্সেস পেলো নাকি? বুঝতে পারছি? বলো। হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা করি বোঝা যাচ্ছে? দেখো, বুঝে শুনে উত্তর করবে, অ্যান্সার ঠিক হবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা কি বলবে বলো। কোনটি বিবেচিত হয় না, আগেই নাতে যাবে। ঠিক আছে? সাম্রাজ্যবাদের কারণ হিসেবে কোনটি বিবেচিত হয় না? ধর্ম প্রচার। অপশন এ। অপশন এ হবে স্যার। বাকি আচ্ছা, সাম্রাজ্যবাদের কারণ হিসেবে কোনটা বিবেচিত হয় না? আচ্ছা এটা আচ্ছা ডি কোনটা হতে কোনটা পারে। ধর্ম আচ্ছা কোনটা প্রচারটা আমার মনে আচ্ছা হয়। কোনটা কোনটা আচ্ছা উত্তর বলার আগে আমরা যাই, কোনটা কোনটা কনফার্ম হবে আগে বলো, যে হ্যাঁ হবেই হবে। বি আর সি। বি আর সি হবেই বি হবে। আর সি হবে। বিআরসি হবেই হবে, বলাই আছে কাঁচামাল সংগ্রহ দেখেছি, আর নতুন বাজার খোঁজা, এই দুটো নিয়ে আমাদের কোনো ডাউট নেই, এই দুটো হবেই হবে। এবার দুটো কথা, ইউরোপীয়দের সংস্কৃতি আত্মস্থ করা আর ধর্ম প্রচার, এই দুটোর মধ্যে কনফ্লিক্টের জায়গা। কোনটি সাম্রাজ্যবাদের মূল কারণ হিসেবে বিবেচিত হয় না? স্যার কি এই হবে? যে সাম্রাজ্যবাদের, স্যার বলো 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 বলো, শুনছি। স্যার ধর্ম প্রচারটাও তো ছিল তো সাম্রাজ্যবাদের মধ্যে। ছিল, তাহলে তুমি কোনটা করতে চাইছো এটাই অ্যান্সার? হবে না মনে হয়, এটা মনে হয় অ্যান্সার হবে। এটাই অ্যান্সার হবে, কারণ ইউরোপীয়দের সংস্কৃতি আত্মস্থ করা নিশ্চয়ই সাম্রাজ্যবাদের। এরকম নয় যে আফ্রিকার কালচার কি ইউরোপীয়রা কি তাদের আন্ডারে নিতে চাইবে, কখনোই না। তারা তাদের কালচার এদের উপরে চাপাবে, সেটাই তো করেছিল। হোয়াইট বার্ডেন থিওরিতে এটাই বলছে যে আফ্রিকার কালচার তাদের ঘাড়ে চাপান, মানে আফ্রিকার উপরে তাদের কালচার চাপাবে, তাদের কালচার নিশ্চয়ই তারা করবে না আফ্রিকার লোকেদের, তাই তো? আমাদের অপশন এ হবে, যেটা বিবেচিত নয়। বলো, ক্লিয়ার হচ্ছে তো কোশ্চেন?
কোনো কোয়েশ্চেনে ডাউট নেই আজকে? খুব ভালো রকম আজকে আলোচনা হচ্ছে, তাই না? হ্যাঁ। আজকের হ্যাঁ স্যার, আলোচনাটা হ্যাঁ খুব স্যার। ভালো রকম হচ্ছে। আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে আমাদের। হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং আলোচনা মানে খুব মাঝে মাঝেই হয়। ওকে, এরকম আলোচনা করবে তাহলে দেখবে খুব পড়তেও ভালো লাগবে, ইন্টারেস্টও হবে। ঊনবিংশ আর বিংশ শতকের সব থেকে গুরুত্বপূর্ণ ব্রিটিশ উপনিবেশের অধিকার কোথায় ছিল? কি বলছো? ভারতবর্ষ। কি মনে হচ্ছিল ভারতবর্ষ? ভারতবর্ষ? ডাউট আছে এতে? ডাউট থাকার তো কোনো কারণ নেই। ওটাই এর মধ্যে তো কোনো ডাউটের কোনো কারণ নেই। সব থেকে ভালো যে হোল্ড ঊনবিংশ আর বিংশ শতক। ঊনবিংশ মানে, আচ্ছা ঊনবিংশ বিংশ শতক বোঝো তো? কোন সময় থেকে কোন সময়টাকে ঊনবিংশ শতক বলে? হ্যাঁ স্যার, না বলে দিতে হবে বল? বোঝো না বোঝো না? বুঝি স্যার। ওকে, বাকিরা বোঝো তো? রিমা, হ্যাঁ স্যার। চম্পা? হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার। তবুও বলে দিচ্ছি, ঊনবিংশ শতক মানে 1800 থেকে 1900টাকে বলা হয় হ্যাঁ ঊনবিংশ শতক। আর বিংশ শতক বলতে 1900 থেকে 2000-এর সময়টাকে বলা হয় বিংশ শতক। তাহলে অবশ্যই আমরা জানি এই টাইমে ব্রিটিশরা ছিল। তাহলে আমরা এখন আছি কোথায়? একবিংশ শতকে আছি। ঠিক আছে, 2023-এ আছি, মানে একবিংশ। কয়েকদিন পরে 2024 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আফ্রিকার কোন অঞ্চলে ইউরোপীয় সাম্রাজ্য গড়ে ওঠেনি? বেসিনিয়া। অ্যাবিসিনিয়া। প্রেজেন্ট নাম কি বলেছিলাম? ইথিওপিয়া। ইথিওপিয়া, তাই না? এটা সুন্দরভাবে বলা ছিল, ইথিওপিয়া। আচ্ছা বলো তো বাবা, কেন আবিসিনিয়া বা ইথিওপিয়াতে ইউরোপীয় সাম্রাজ্য গড়ে ওঠেনি? মেনশন করেছিলাম, দেখি মনে আছে নাকি? বলো, বলেছিলাম। ওখানকার রাজা ফ্রান্সের কাছ থেকে অস্ত্র সংগ্রহ হয়েছিল। হুম, ওখানকার রাজা ফ্রান্সের কাছ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করে রেখেছিল। ফলে যখন ক্যাপচার করার জন্য বাকিরা অ্যাটাক করেছিল, তারা অস্ত্র দিয়ে ডিফেন্ড করতে পেরেছিল। তার মানে দেখো, একটা জিনিস বুঝতে পারছি, অস্ত্র রাখাটা আমাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। ঠিক আছে, এবং তোমরা, আমি পরের দিনই পড়াবো যে গিয়াসউদ্দিন বলবনের কথা। গিয়াসউদ্দিন বলবন ভীষণ অ্যাডভান্স রুলার ছিলেন, অ্যাডভান্স থটের ছিলেন। মানে আমি দিল্লি সালতানাতটা তোমাদের পড়াবো, মানে প্রথমেই স্লেভ ডাইনেস্টিটা পড়াবো। দেখবে যে এই যে রাজাগুলোর সম্পর্কে তোমাদের যে মতামত ছিল, যে এই রাজাটা এরকম ছিল, এই রাজাটা, এই সুলতানটা এরকম ছিল, মতামত কেমন চেঞ্জ হয়ে যাবে দেখবে, যে প্র্যাকটিক্যালি তারা কিভাবে হয়েছিল। আমি তোমাদেরকে পড়াবো যখন, দেখবে ইলতুৎমিশ কি ব্যাপার ছিল, কুতুবুদ্দিন আইবক কিভাবে ছিল, রাজিয়া কি ছিল, কতটা তাদের সম্পর্কে ভুল প্রচার করা হয় সেটা বুঝতে পারবে। ঠিক আছে, যে আর বা আমাদের এই ধরনের মানে আলোচনা, মানে একটা জিনিস কি বলতো, ইতিহাস যখন পড়বে না, কখনোই এটা মাথার মধ্যে রাখবে না যে ইতিহাসে এ পড়ছি মানে এ ভালো, এ পড়ছি মানে এ খারাপ। কখনোই ইতিহাসে ঠিক ভুল কেউ হয় না, সবসময় পার্সিয়াল থটস হয়। মানে তুমি যদি কোনো একটা জিনিসকে দেখতে চাও, তুমি যে নজরে দেখবে, হিস্ট্রি সেইভাবেই তোমাকে দেখাবে। আমি তোমাদের একটা গ্লাস দিলাম, ঠিক আছে, একই ধরনের দুটো গ্লাস, তাতে এরকম অর্ধেক জল আছে। ঠিক আছে, অর্ধেক এরকম জল আছে। বলো তো, তোমরা কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ বলো? গ্লাসটা সম্পর্কে তোমাদের কি মতামত? বলো, কি মতামত বলো? একটা মোটা একটা সরু গ্লাস। আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও। আকার অনুযায়ী বলছে, একটা গ্লাসে অর্ধেক জল আছে, তোমরা কি বলছো এই সম্পর্কে, তোমাদের কি মতামত? তোমরা এটা দেখে তোমরা কি বলতে চাও বলো? রিমা বলো, কি মনে হচ্ছে এটা দেখে? কাঁচের গ্লাসে অর্ধেক জল আছে, মানে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, অবশ্যই বলছো যে গ্লাসে অর্ধেক জল আছে। হ্যাঁ, আমরা বলো। অর্ধেকটা জানি, অর্ধেকটা এখনো বাকি আছে। না, আমি বলছি কি বলছো দেখে কি মনে হচ্ছে, অর্ধেক জল আছে, গ্লাসে অর্ধেক জল আছে। সবাই এগ্রি করছো না অন্য কেউ কিছু বলবে? বলছো না? আচ্ছা, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে গ্লাসটা অর্ধেক খালি আছে। কে ঠিক কে ভুল বলো? এই ঠিক, আর কে দুটোই ভুল ঠিক। আছে কেন? দুটোই দুটোই ঠিক। তার মানে দুটোই ঠিক, তার মানে তোমার নজর হচ্ছে
তোমার নজর বলছে জল আছে, আমার নজর বলছে খালি আছে। ব্যাপারটা বলো বলো। একজনের নজর বলছে জল আছে, একজনের নজর বলছে খালি আছে। কে ঠিক? দুজনেই ঠিক। তাহলে যখন কোনো কিছু পড়বে, কেউ তোমাকে পজিটিভ অ্যাপ্রোচে পড়াবে, কেউ নেগেটিভ অ্যাপ্রোচে জিনিসগুলোকে শেখাবে, দুজনেই বাবা ঠিক। কি বলছি বোঝা গেছে? কেউ ঘটনাকে পজিটিভ নজরে দেখবে, কেউ ঘটনাকে নেগেটিভ নজরে দেখবে। কেউই ভুল নয়, ইতিহাসে কেউই ভুল নয়, দেখার নজরটা আলাদা। মানে সাপোজ ধরো, এই যে বললাম তুমি একটা কোনো জায়গায় যাচ্ছ, যেতে গিয়ে তোমার হঠাৎ করে যেতে যেতে গিয়ে তোমার হঠাৎ করে ট্রেন মিস হয়ে গেল। ঠিক আছে? ট্রেন মিস হয়ে গেল এবং ট্রেনে তুমি কোথায় যেতে, সাপোজ ধরো কোনো একটা জব ইন্টারভিউতে যেতে, সেই জব ইন্টারভিউতে তোমার যেতে হতো, ট্রেন মিস হয়ে গেল। ঠিক আছে? এবার ট্রেন মিস হয়ে যাওয়ার কারণে তুমি কি করলে, স্টেশনে বসে আছো, হঠাৎ করে দেখলে তোমার কাছে একটা 10 লাখ টাকার ব্যাগ পেয়ে গেল। ঠিক আছে? বা একটু বেশি বলি, 1 কোটি টাকার একটা ব্যাগ পেয়ে গেল। তাহলে তোমার জন্য এই ট্রেন মিস ভালো হলো না খারাপ হলো বলো? 1 কোটি টাকা পেয়ে গেছো, বলো কি হলো তোমার জন্য, ভালো হলো না খারাপ হলো? কি মনে হচ্ছে বলো? হুইচ ইজ মোর কারেক্ট বলো, কোনটা ঠিক, কোনটা ভালো হলো তোমার? যে তুমি ট্রেনটা ধরে নিলে তোমার ভালো হতো, না ট্রেনটা মিস হয়ে গেছে বলে তোমার ভালো হলো? উত্তর দিতে পারবে? জিনিসগুলো বোঝো, ইতিহাস এরকমই জিনিস। কারো কাছে ঘটনা পজিটিভ ভাবে হয়, কারো কাছে ঘটনা নেগেটিভ ভাবে হয়। এরকম হিস্ট্রিও বাবা সেরকম। কখনোই কারো একজনের কথা ঠিক নয় আর একজনের কথা ভুল নয়। যে যা অ্যাপ্রোচে দেখাবে, সে সেই অ্যাপ্রোচেই ঠিক। কথাটা ক্লিয়ার হলো? আমি বোঝাতে পারছি তোমাদেরকে ইতিহাস দেখার নজর কেমন করতে হবে? হ্যাঁ স্যার। ঠিক আছে? ইতিহাস সবসময় একটু নজরে দেখবে। হ্যাঁ, এই হিস্টোরিয়ান এই বলে দিয়েছে মানে ঠিক বলে দিয়েছে বাবা, কখনোই না। তুমি তোমার নজরে দেখো সেটা কতটা ঠিক। তুমি যতক্ষণ না নিজের নজরে দেখবে, কখনোই তুমি বুঝতে পারবে না যে ঠিক কোনটা ভুল কোনটা। কারো কথা শুনবে না। হ্যাঁ, ঘটনাগুলো নিজে যাচাই করবে, দেখবে কোনটা ঠিক কোনটা ভুল, তারপর তুমি তোমার মতামত দেবে। ওকে, চলো। পর্তুগাল আফ্রিকার কোন দুটি অঞ্চল দখল করে তার নাম দিয়েছিল পর্তুগিজ পূর্ব আফ্রিকা আর পর্তুগিজ পশ্চিম আফ্রিকা? এটা হবে কি হবে? অপশন এ। অপশন এ। অপশন এ। অপশন মোজাম্বিক আর অ্যাঙ্গোলা। আহ আচ্ছা, একবার দেখি তো। মোজাম্বিক আর অ্যাঙ্গোলা, পর্তুগিজ আছে। অ্যাঙ্গোলা, মোজাম্বিক, পর্তুগাল। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, মোজাম্বিক আর অ্যাঙ্গোলা। ভেরি গুড, পড়া হয়েছে সুন্দর। অপশন 30 এ। আর পর্তুগিজ পূর্ব আফ্রিকা, পর্তুগিজ পশ্চিম আফ্রিকার মধ্যে আর বলার কিছু নেই, কমন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অপশন সি। সি, অপশন সি। একটু আগেই হলো সিসিলি রোডস। তাহলে এবার দেখো কোশ্চেনটা শুধু একটু পাল্টে দিয়েছে। এই কোশ্চেনটা এভাবেও দিতে পারে যে অ্যাঙ্গোলার মোজাম্বিকের, আগের কোশ্চেনটা এইভাবে ছিল অ্যাঙ্গোলার মোজাম্বিকের মধ্যবর্তী অঞ্চল। এখানে দেখো কোশ্চেনটাকে একটু পাল্টে দিল, পর্তুগিজ পূর্ব আফ্রিকা আর পর্তুগিজ পশ্চিম আফ্রিকার মধ্যে, বা রোডেসিয়া আরো বলেই দিয়েছে, আরো সিম্পল হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, কি হবে? রোমান সাম্রাজ্য পতনের পর অন্য কোনো সার্বভৌম সাম্রাজ্য এত বড় সাম্রাজ্যের অধীশ্বর হয়নি। কোন সাম্রাজ্যবাদী শক্তি সম্পর্কে এই কথা বলা হয়েছে? ভেবে বলবে, ফ্রান্স। ফ্রান্স স্যার। ভেবে বলবে, ভেবে বলবে বাবা। ফ্রান্স হবে? ইংল্যান্ড। ইংল্যান্ড না ফ্রান্স, ঠিক করে বলো। ইংল্যান্ডই তো সাম্রাজ্য বেশি ছড়িয়েছিল না, সব জায়গাতে ইংল্যান্ডের ছিল। কি হবে? ইংল্যান্ড না ফ্রান্স? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। লাস্ট বলো, কি উত্তর নেব? এনামুল, কি উত্তর নেব বলো? ইংল্যান্ডে মনে হচ্ছে। হ্যাঁ, ইংল্যান্ডই হবে মনে হয়। আচ্ছা, অ্যান্সার হবে ইংল্যান্ড। ঠিক আছে, অবশ্যই বাবা, ফ্রান্সের কথা বলেনি। তার কারণ এখানে বলা হয়েছে, দেখো ফ্রান্সের এম্পায়ার অনেক বেড়েছিল, সেটা নেপোলিয়নের সময়। কিন্তু সেই নেপোলিয়ন কিন্তু তার সাম্রাজ্যটাকে এক্সটেন্ড করতে পারেনি, ধরে রাখতে পারেনি। নেপোলিয়নের পতনের সাথে সাথে নেপোলিয়ন কিন্তু তার জীবিত অবস্থাতেই বেসিক্যালি বলতে গেলে তার সাম্রাজ্য হাতছাড়া করেছিল, এবং একটা লং সাম্রাজ্য তিনি কিন্তু গঠন করতে পারেনি।
যেটা ইংল্যান্ড করতে পেরেছিল। ইংল্যান্ড দেখো সমস্ত ইউরোপীয় মানে তোমার হচ্ছে এই আফ্রিকা বলো, এশিয়া কন্টিনেন্টে বলো, প্রায় সব জায়গায় গেছিল। স্পেসিফিক্যালি যেমন ধরো মানে কি বলে আমাদের নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডেও কিন্তু ইংল্যান্ডেরই পুরো একদম কলোনি ছিল। ওই জন্য নিউজিল্যান্ডের যে সব ফর্সা ফর্সা লোক সব কিন্তু ইংল্যান্ডেরই লোক। হ্যাঁ, নিউজিল্যান্ডের নেটিভ নিউজিল্যান্ডরা তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক। ওকে, ট্রাইবালরা। আচ্ছা, নেক্সট, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা কে? এ অপশন জেবি অপশন ইম্পেরিয়ালিজম অপশন শিওর না ভুল হচ্ছে? হ্যাঁ স্যার। অপশন, ঠিক আছে, অবশ্যই হবসনের লেখা বই। হবসনের লেখা বই আমাদের হচ্ছে ইম্পেরিয়ালিজম স্টাডি, যেখানে হবসন এই কথাটা বলেছে। বাহ, এটা করলে এরকম গেরুয়া কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপার তো। ওকে, আচ্ছা, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম রচয়িতা কে? লেলিন। লেলিন। এই বইটা আমরা পড়েছি, এই মানে বইটা পড়েছি বলতে এই হচ্ছে নামটা আমরা পড়েছি যে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই বইটার রচয়িতা মানে রাইটার আমাদের কে? লেনিন, তাই তো? অপশন সি, প্রথম থেকেই আমরা দেখেছি লেনিনের লেখা বই। আচ্ছা, বলো এটা কি হবে উত্তর? ক্যান্টন। সি সি হবে এটা। কি হবে? ক্যান্টন। সি, অপশন সি। হ্যাঁ, অপশন সি, ক্যান্টন। ওকে, ভালো। ক্যান্টন, বন্দরের মাধ্যমেই সমস্ত ধরনের ট্রেড করতো নানকিন সন্ধির পূর্বে চীন। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে জার্মান সাম্রাজ্যবাদের প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকা, তাই তো? ডাউট নেই কিছু? নর্থ আফ্রিকা। হ্যাঁ স্যার, কারণ নোটে ছিল। ডাইরেক্টলি কিন্তু জার্মানি এর মধ্যে পার্টিসিপেট করেনি। জার্মানি ইনডাইরেক্টলি, বিসমার্ক কিন্তু বলেছিল আমি সাম্রাজ্যবাদী নয়, ঠিক আছে, কিন্তু জার্মানি ইনডাইরেক্টলি পার্টিসিপেট করেছিল উত্তর আফ্রিকার কন্ট্রোলের উপরে, ঠিক আছে, অবশ্যই উত্তর আফ্রিকা। জার্মানরা কোন জাতির বংশধর নিজেদের মনে করতো? আচ্ছা, এটা তোমাদের রোমান। এতে বললেই হয়। হুম, না, এটা তোমাদের এটাই আজকে পড়াবো যে জার্মানরা নিজেদেরকে যে উচ্চ জাতি মনে করতো সেটা হচ্ছে টিউটনিক। ওকে, টনিক। আজকে তো হ্যাঁ, এটা তোমাদের আজকে পড়িয়ে দেবো যে হচ্ছে আমাদের কেন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো ছিল, সেগুলো আজকেই বলে দেবো। টিউটনিক, তার মানে নিজেদেরকে টিউটনিক জাতির বংশধর মনে করতো, যারা উচ্চ জাতি মনে করতো। কোন দেশ সর্বস্লাভবাদ আদর্শ প্রচার করতো? সব থেকে তারা এটা হচ্ছে রাশিয়া হবে, ঠিক আছে। রাশিয়ার যে জার হতো নিজেদেরকে সর্বস্লাভবাদ, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কি বলে অঞ্চলগুলো রয়েছে, কি বলে ওই যে মাঝখানের অঞ্চল, ইউক্রেনের যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাটাকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, যেগুলো বলকান অঞ্চল, ঠিক আছে, ওই অঞ্চলটাকে সর্বস্লাভবাদ হিসেবে তারা নিজেদেরকে ডিক্লেয়ার করত, রাশিয়া। আচ্ছা, কোন সাগরটি তুর্কিদের দ্বারা তুর্কি হ্রদে পরিণত হয়েছিল এবং এই জন্য সেই হ্রদটার উপরে তাদের আন্দোলনে মানে যুদ্ধতে তারা পার্টিসিপেট করেছিল, সেই হ্রদের উপরে তাদের সুপ্রিমেসির জন্য? বলো কি হবে? সাগর। কি হবে? তুরস্কের উপর? লোহিত তুরস্ক সাগর। কার উপরে? তুরস্ক কোন সাগরের উপরে হোল্ড করতো? টার্কি। ম্যাপ দেখাবো? স্যার অপশন ম্যাপ দেখে এ বলবে? কি স্যার হবে? আমি এখন উত্তর বলছি না, ম্যাপ দেখাবো না নিজেরা বলতে পারবে? উত্তর বলে দেবো। তুরস্ক অ্যান্সার হবে ভূমধ্য সাগর, ঠিক আছে। ভূমধ্য সাগরকে তারা তুর্কি হ্রদে, আমাদের যে ভূমধ্য সাগরের ওপরে বেসিক্যালি তারা বাণিজ্য বা ট্রেড করার জন্য মনোপলি এস্টাবলিশ করেছিল। সেই কারণেই তো অটোমান এম্পায়ার কি করলো, দখল করার পরেই তো কেপ অফ গুড হোপ আবিষ্কার হলো, তাই না? আচ্ছা, ক্রিমিয়ার যুদ্ধের সময় তুরস্কের সুলতান কে ছিলেন?
আচ্ছা, এটা তোমাদের ওইভাবে আব্দুল মেনশন মজিদ। করা নেই। এটা বেসিক্যালি দ্বিতীয় আকবর, আকবর দা সেকেন্ড ছিল। ঠিক আছে, সরি, না না না, সরি সরি, ভুল বললাম, এটা নয়। এটা হচ্ছে আমাদের আব্দুল মজিদ ছিল। দ্বিতীয় আকবর কেন হবে, তোর পাগলা হয়ে গেছি, আমি পাগলা হয়ে গেছি। আব্দুল মজিদ, হ্যাঁ, এটা মেনশন করা ছিল প্রবাবলি, মনে হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে। আব্দুল মজিদ, না না স্যার, ছিল না। আব্দুল মজিদ ছিল না তোমাদের ওই যে যখন হচ্ছে ওই ইয়ে পার্টিসিপেট, এটা এই নোটসে ছিল না, এটা প্রবাবলি তোমরা যখন ওই কি বলে ইতালির ঐক্যকরণ পড়ছিল, তখন ওই ক্রিমিয়ার যুদ্ধে তোমার পার্টিসিপেট করেছিল, মেনশন করেছিল মনে হচ্ছে ওখানে। তুরস্কের সুলতান না স্যার, পার্টিসিপেট করেছিল, মেনশন ছিল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ক্রিমিয়ার যুদ্ধের সময় তুরস্কের সুলতান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই সময় আব্দুল মজিদ ছিলেন। Okay? আচ্ছা, তাহলে টপিক মোটামুটি ক্লিয়ার, ভালোভাবে ক্লিয়ার হয়েছে এই টপিকটা। হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা একটু ডিসকাস করি। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমাদের কাছে একটা খুব বড় ঘটনা, যার ভয়াবহতা আমরা এক্সপ্লেন করতে পারি কিসের মাধ্যমে। প্রায় 1.7 ক্রোর মানুষ মারা গেছিল, এতে বলা হয় আরো বেশি ছিল, এটা এর থেকে অনেক বেশি ছিল। যেই ওয়ারটাকে আমরা বিভিন্ন নামে বলে থাকি, দ্য গ্রেট ওয়ার, ঠিক আছে, দ্য গ্লোবাল ওয়ার, অর দ্য ওয়ার টু এন্ড অল ওয়ার। বলা হয় যে সমস্ত যুদ্ধের শেষ এই ওয়ার্ল্ড ওয়ার এর মাধ্যমে হয়েছিল। ফলে বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়ার এর পরে সমস্ত দেশ এটা ভেবেছিল যে এই রকমের ওয়ার আর জীবনে কোনোদিন হবে না। ঠিক আছে, এটা প্রত্যেকে ভেবেছিল যে এত ডেভাস্টেটিং হয়েছে, মানুষ আর কোনোদিন যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করবে না, এটা প্রত্যেকের মনে একটা হয়েছিল। সেই কারণে কিন্তু বেসিক্যালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর কারণের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে বীজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মধ্যেই ছিল। আজকেও দেখো অনেক দেশ, আমাদের বিভিন্ন দেশ দেখো এটা মনে করছে, বিশেষ করে ইন্ডিয়ার কিছু আহ মানে পার্টি, ঠিক আছে, রাজনৈতিক দল, ঠিক আছে, যারা মুখে মুখে বড় বড় কথা বলে, মানে কাজের কর্ম কিছু নেই, মুখে বড় বড় কথা বলে যে আমরা কি, যেমন বলছে যে আমাদের মোদিজি কি করছে, যেরকম অস্ত্র বানাচ্ছে, তার জায়গায় আমাদের জনগণের ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত, এডুকেশন এই করা উচিত, সেই করা উচিত। হ্যাঁ, অবশ্যই করা উচিত, কিন্তু তার সাথে সাথে প্রত্যেক দেশকে সামরিক দিক থেকে শক্তিশালী হতেই হবে। কারণ সামরিক দিক থেকে শক্তিশালী না হলে আজকে রাশিয়া ইউক্রেনের মতো অবস্থা, ইউক্রেনের অবস্থা কি হলো, কোনো দেশ সাহায্য করতে গেল? প্রত্যেক দেশকে নিজেদের ডিফেন্স নিজেদের করতে হবে, কারণ প্রত্যেক দেশ নিজেরা ঠিক নিজের ফার্স্ট পলিসি নিয়েই আছে। মানে কোনো দেশে কেউ যদি অ্যাটাক করে তাহলে কিন্তু অন্য কোনো দেশ এসে সাহায্য করতে কখনোই এগিয়ে আসবে না। ওই ইউনাইটেড নেশন শুধু ওই চপ ভাজার জন্যই বসে আছে, বাকি কিচ্ছু করবে না। সেটা বারবার দেখিয়ে দিয়েছে, যখন ইন্ডিয়া বাংলাদেশ মানে পাকিস্তানের সঙ্গে ওয়ার এতগুলো হয়েছে, কোনো জায়গাতে কেউ এগিয়ে আসেনি। কিছু কিছু জায়গায় রাশিয়া আমাদের হেল্প করেছে, তো কিন্তু সরাসরি যুদ্ধে কিন্তু কেউ নামবে না, ফলে আমাদের দেশকে নিজেদেরই হতে হবে। তো যাই হোক, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তার আগে এবার ইতালি আর জার্মানি দেখো ঐক্যকরণ হয়েছিল, কারণ ইতালি আর জার্মানি একটা মেজর পাওয়ার হিসাবে ইউরোপে হোল্ড করেছিল, কারণ তার আগে ইংল্যান্ড আর ফ্রান্স, বেলজিয়াম এরা বেশি পাওয়ারফুল ছিল, বাকি কেউ ছিল না। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম এরা ছিল, কিন্তু ইতালি আর জার্মানি কি হয়, ইউনিটারি হয়ে গেল, ঐক্যকরণ হয়ে যায়। এবং তারা ঐক্য হওয়ার পরে কি করে, নিজেদের উন্নতির জন্য বিভিন্ন দেশের সাথে তারা ট্রিটি সাইন করতে শুরু করে, বিভিন্ন দেশের সাথে তারা নানা রকম চুক্তি স্বাক্ষর করতো। এবং সেই চুক্তিগুলো দেখো বেসিক্যালি কি হতো, সব গোপন চুক্তি হতো, মানে লুকিয়ে লুকিয়ে নানা রকম চুক্তি হতো, যে এ তার সাথে চুক্তি করছে কিন্তু অন্য কেউ জানতে পারছে না। হতো তো নাকি, এই চুক্তিগুলো তো নিশ্চয়ই লোককে ডেকে ডেকে চুক্তি করতো কি, না করতো না? লোকে সবাইকে সামনে কি চুক্তি হতো, না গোপন চুক্তি হতো? গোপন চুক্তি হতো নাকি? নেপোলিয়ান বা যেসব চুক্তিগুলো করেছে, সব চুক্তিগুলো কি হতো, গোপনেই তো হতো, না কি মনে আচ্ছা। হয়? গোপনে হতো। ফলে কোন দেশের সাথে কার চুক্তি হচ্ছে কেউ দেখো কোনো খবর পেত না। এর ফলে এবার চুক্তির ফলে তারা কি করতো, একটা দেশ যখন অন্য দেশের উপরে আক্রমণ করে, তখন অন্য দেশ যেহেতু চুক্তির জন্য তাকে সাহায্য করতে এগিয়ে আসতো। মানে তুমি ভেবে রাখছো তুমি পাকিস্তানের সঙ্গে লড়াই করবে, ঠিক আছে, মনে মনে তুমি টার্গেট নিচ্ছ পাকিস্তানের সঙ্গে তুমি লড়াই করবে। এবার পাকিস্তান হয়তো কোনোভাবে মানে পাকিস্তান লুকিয়ে লুকিয়ে চীনের সাথে ওয়ার করে বা যুদ্ধ মানে চীনের সাথে চুক্তি করে রেখেছে, এটা কিন্তু ইন্ডিয়া জানলো না। ফলে ইন্ডিয়া যদি পাকিস্তানকে অ্যাটাক করে,
তাহলে সঙ্গে সঙ্গে চীন কি করবে? পাকিস্তানের সাপোর্টে চলে আসবে, যেহেতু ইন্ডিয়ার জানার মধ্যে থাকবে না। এখন কি হয়, এখন কোনো চুক্তি স্বাক্ষর হলে সঙ্গে সঙ্গে সেই চুক্তিটাকে জানাতে হয়, এবং সেই চুক্তি ওপেন ভাবে হয়, মিডিয়ার সামনে ওপেন ভাবে হয়, এই দেশ এই দেশের সাথে চুক্তি করছে। ফলে তার মানে আমরা বলতে পারবো যে কোনো দেশ কোনো দেশের উপর আক্রমণ করতে গেলে 5 বার ভাববে। বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে একে অপরের উপর নির্ভরশীল। মানে চায়নার উপরেও কিন্তু আমরা নির্ভরশীল, আমেরিকার উপরেও নির্ভরশীল, আবার চায়নার সাথে আমরা অনেক ব্যাপারে ডিসএগ্রিও করে থাকি। ঠিক আছে? যেমন চায়নার সাথে আমরা এগ্রি করি না বর্ডার ডিসপিউটের ক্ষেত্রে, বর্ডার নিয়ে রয়েছে, তারপর আমাদের ধর হচ্ছে তিব্বতের নিয়ে রয়েছে। এগ্রি করি কোথায়? আমাদের যে এটা রয়েছে, আমাদের যে ব্রিক্স রয়েছে, ব্রিক্স এর মাধ্যমে আমরা আমেরিকাকে হারানোর জন্য আমরা কি করি? চায়নার পাশে আছি, যাতে রাশিয়া, চায়না, ইন্ডিয়া মিলে আর সাউথ আফ্রিকা এরা মিলে আমেরিকান ডলারকে কাউন্টার করার জন্য রয়েছে, ব্রিক্সে রয়েছে। আবার চায়নাকে হারানোর জন্য ইন্ডিয়া আর হচ্ছে তোমার হচ্ছে ইউএসএ তারা একসাথে রয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কি করছে, বিভিন্ন রকম ট্রিটির মাধ্যমে প্রত্যেকে আছে। ইন্ডিয়ার সাথে রাশিয়ারও চুক্তি আছে, আবার রাশিয়ার এগেনস্টেও ইন্ডিয়ার সাথে আমেরিকার চুক্তি আছে। অর্থাৎ এরকম বহু রকম ক্ষেত্রে প্রত্যেক দেশ প্রত্যেক দেশের সাথে নিজের স্বার্থে এরকম চুক্তি করে থাকে। ফলে আজকের দিনের জিও পলিটিক্স ভীষণ কমপ্লিকেটেড, মানে বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যায়। এবার এই জন্য কি হতো, একটা দেশ যদি লড়াই করতো, আক্রমণ হলে অন্য দেশ কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসতো চুক্তি অনুযায়ী। প্রথমে একটা দ্বিপাক্ষিক ঘটনাকে কেন্দ্র করে সূত্রপাত হয়েছিল। দ্বিপাক্ষিক ঘটনা মানে দুটো দেশের মধ্যে, এই দেশে এটা হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা দেশ এখানে কাউন্টার করছে। এই কারণে পরে কি হয়, এই চুক্তিগুলো কি হলো, একে অপরের সাথে জড়িয়ে গেল। মানে একটা দ্বিপাক্ষিক ঘটনা, দুটো দেশের মধ্যে থেকে সমস্ত দেশ একসাথে জড়িয়ে পড়ে ইউরোপীয় যুদ্ধে পরিণত হলো। এবার আমরা বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়ার কে বলতে পারি ইউরোপের যুদ্ধ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কে, সেকেন্ডটা নয়, ফার্স্ট ওয়ার্ল্ড কে আমরা ইউরোপীয় যুদ্ধ বলতে পারি। কেন? কারণ এই যুদ্ধটা বেসিক্যালি ইউরোপেই সীমাবদ্ধ ছিল, এশিয়ার কোনো দেশ এইভাবে পার্টিসিপেট করেনি। এই কারণে এটা একটা ইউরোপীয় যুদ্ধ বেসিক্যালি আমরা বলতে পারি। তবে এই যুদ্ধ যেহেতু আফ্রিকার এশিয়াতে ছড়িয়েছিল, তার কারণ ছিল এই জায়গাগুলো কলোনি ছিল বলে। কলোনি থাকার কারণে এখান থেকে সৈন্য সামন্ত নিয়ে গিয়েছিল, সে কারণে এরা পার্টিসিপেট করেছিল। এই জন্য এর আগে প্রথম কোনোদিন এত বড় যুদ্ধ হয়নি বলে এই যুদ্ধকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলেছি। ঠিক আছে? ওই জন্য প্রথম বিশ্বযুদ্ধ বলেছি। এর কারণ আমরা প্রত্যেকে জানি, কি বলা হয়েছে, যে সেরোজোভা হত্যাকাণ্ড, যেটা অ্যাকচুয়ালি কোনো কারণই ছিল না বিশ্বযুদ্ধের। ঠিক আছে? যে সেরোজোভা হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো কারণই ছিল না। আমরা একটু আগে দেখলেই বুঝতে পারবো। এবার 1871 থেকে 1913, জেনারেলি এই টাইমটাকে আমরা বলে থাকি সশস্ত্র শান্তির যুগ, এজ অফ আর্ম ফোর্স। বলবে এ আবার কি কথা, সশস্ত্র আবার শান্তির যুগ, এ তো মহাচব্য, মহা গন্ডগোল। ব্যাপারটা হচ্ছে সশস্ত্র শান্তির যুগ বলতে প্রত্যেক দেশই নিজের নিজের করে মানে অস্ত্র সংগ্রহ করা শুরু করেছে, সশস্ত্র, কিন্তু কেউ কারো উপরে কোনো অ্যাটাক করেনি। এজ অফ আর্ম পিস। যেমন প্রেজেন্ট দেশে প্রত্যেক দেশে কি করছে, অ্যাটম বোম বানাচ্ছে, প্রচুর বোম বানাচ্ছে। এবার কিন্তু কেউ কারো উপরে কি লড়াই করছে? করছে না। এই জন্য সশস্ত্র শান্তির যুগ 1871 থেকে 13তে, 1871 থেকে 1913 কে বলা হয়। এই সংক্রান্ত কিছু স্টেটমেন্ট বলা আছে, যে টেলর, আমাদের হিস্টোরিয়ান এজেপি টেলর বলেছেন যে এই সময়ে আন্তর্জাতিক উত্তেজনা থাকলেও হঠাৎ করে যুদ্ধ হতে পারে কেউ কল্পনা করতে পারেন। ডেভিড টমসন বলেছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যুদ্ধ ছিল অযাচিত এবং অভাবিত, যে কেউ ভাবতেই পারেনি যে এরকম যুদ্ধ হতে পারে। তবে 1871-এর পরে যেসব ঘটনাবলীর সূচনা হয়েছে, যুদ্ধটা হচ্ছিল তার চূড়ান্ত পরিণতি বলতে পারি। হিস্টোরিয়ান ফ্রে বলেছে কি, যে পুরো নাম দেওয়া আছে সিডনি ব্র্যাডশ ফ্রে, বলা আছে, বলছে যে কোনো দেশই যুদ্ধ চায়নি। এটা অবশ্যই ভাবো একটা এমসিকিউর মধ্যে পড়বে, যে কোন ঐতিহাসিকের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ কেউই চায়নি, অবশ্যই ফ্রে আসবে। জেমস জোল বলেছেন যে বিশ্বযুদ্ধের কারণ হিসাবে কোনো একক ব্যাখ্যা সরলীকরণ হয়ে যাবে, যে কোনো একটা কারণে যুদ্ধ হয়েছে সেইটা আমরা কিন্তু বলতে পারবো না, জেমস জোল বলেছেন। আমি দেখো নোটসের মধ্যে এবার ধীরে ধীরে তোমাদের যে স্টেটমেন্ট গুলো আছে সেই স্টেটমেন্ট গুলো তোমাদেরকে তুলে দিচ্ছি, ফলে বেসিক্যালি তোমাদের
পড়তে সুবিধা হবে যে কোন কোন স্টেটমেন্ট আমরা পড়বো। দেখো বই খুললে অনেক স্টেটমেন্ট থাকে, তার মধ্যে কোন কোন স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ হবে আমি এখান থেকে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট গুলোকে বের করে দিয়েছি, ফলে তোমাদের সুবিধা হবে পড়তে। ওকে, এবার আরো কারণ ছিল কি এই সময় যে আমাদের বুলগেরিয়া রোমানিয়া যেগুলো আমাদের হচ্ছে বলকান অঞ্চল রয়েছে, সেইগুলো এই সময় ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। বুলগেরিয়া 1908-এ ইন্ডিপেন্ডেন্ট হয়, রোমানিয়া 1881-এ, আলবেনিয়া 1912-এ স্বাধীন হয়ে গেছিল। এবার এইসব কারণের মধ্যে ইউরোপের শক্তিগুলো নিজেরা নিজেরা দুটো দলে ভাগ হয়ে গেছিল। একটা হচ্ছে মিত্র শক্তি, যেটাকে আমরা অ্যালাইড পাওয়ার বলি, আর একটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি, যেটাকে আমরা সেন্ট্রাল পাওয়ার বলি। অর্থাৎ এই দেশগুলো একে অপরের সাথে দুটো নিজেদের নিজেদের দলে ভাগ হয়ে গেছিল, অ্যালাইড পাওয়ার আর সেন্ট্রাল পাওয়ার। অ্যালাইড পাওয়ারের মধ্যে কারা ছিল? রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান এবং আমেরিকা। যেটা বেসিক্যালি 1917-তে এদের অ্যালাইড পাওয়ার, মানে 1917টা ভুল বললাম, জাপান পর্যন্ত ছিল, 1917-তে আমেরিকা এসে এখানে যোগদান করেছিল। বাকিরা প্রথম থেকে ছিল, আমেরিকা কিন্তু প্রথম থেকে ছিল না। আমেরিকা 1917 এসে যোগদান করেছে। আর আমেরিকার যোগদানই স্পেসিফিক্যালি বলতে পারি যে এই কারণেই জার্মানি পরাজিত হয়েছিল। আর কেন্দ্রীয় শক্তির মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বুলগেরিয়া, তুরস্ক ছিল। তুরস্ক বলতে বেসিক্যালি সে সময় যে তুরস্কের অটোমান এম্পায়ার সেটা ছিল। আর এই যুদ্ধ চলতে চলতে ইতালি, ঠিক আছে, ইতালি কি করেছিল, একমাত্র দেশ ছিল যে যুদ্ধের মাঝখানে দল পাল্টেছিল। মিত্র শক্তির সেন্ট্রাল পাওয়ার থেকে ইতালি অ্যালায়েড পাওয়ারে গেছিল। অর্থাৎ ইতালি কোন পাওয়ারের মধ্যে ছিল এটা বলাটা খুব কষ্টকর ব্যাপার। 1915 পর্যন্ত সে সেন্ট্রাল পাওয়ারে ছিল, 1915-তে এসে সে অ্যালায়েড পাওয়ার হয়ে গেছিল, মানে বিশ্বাসঘাতক। ঠিক আছে, ইতালি ছিল দল পরিবর্তন, প্রথম দেশ যে দল পরিবর্তন করে ইংল্যান্ড আর ফ্রান্সের পক্ষে চলে যায়। আর একটা জিনিস দেখো, বোঝো যে ইতালিকে মানে চেপে রাখার পেছনে ইংল্যান্ড আর ফ্রান্স কত পাওয়ার করেছিল, আর দেখো তারাই দেখো একসাথে বন্ধু হয়ে গেল। ঠিক আছে, বুঝতেই পারছো ব্যাপার, কত কিছু পলিটিক্স খুব ক্ষতিকারক জিনিস। বলো, ক্লিয়ার হলো এতটা? বলো ক্লিয়ার হ্যাঁ তো? স্যার। এবার বিশ্বযুদ্ধের কারণের মধ্যে আমরা এটা অলরেডি পড়েছি যে ডেনমার্ক কি করে, স্লেজউইক আর হলস্টেন দুটো দখল করে নিয়েছিল। আমরা অলরেডি পড়েছি এটা, যখন বিসমার্ক ছিল, তোমার হচ্ছে প্রুশিয়া যখন ইউনিফিকেশন, জার্মানির ইউনিফিকেশনের সময় আমরা ম্যাপ করে দেখিয়েছিলাম হলস্টেন আর স্লেজউইক, ওই যে উপরে ছিল, মনে পড়ছে ম্যাপের এই যে উপরের একদম জার্মানির একদম উপরের পজিশনে দুটো জায়গা ছিল, হলস্টেন হ্যাঁ স্যার, হ্যাঁ স্লেজউইক, মনে আছে? স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। সেই যে ম্যাপ ম্যাপ করে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো সেখান থেকে ডেনমার্ক জার্মানির প্রতি ক্ষুব্ধ ছিল। তারপর আমরা স্যাডোয়ার যুদ্ধও পড়েছি, যেখানে আমরা দেখেছি অস্ট্রিয়াকে বিসমার্ক পরাজিত করেছিল, এতে অস্ট্রিয়া ক্ষুব্ধ হয়েছিল, এবং দেখেছি অস্ট্রিয়াকে একদম যাকে বলে খুব ফাঁসিয়ে যুদ্ধে হারিয়েছিল বিসমার্ক, সেটাও আমরা পড়েছি, মানে বিসমার্কের বুদ্ধিতে। স্যাডোয়ার যুদ্ধ 1866, এটাও পড়েছি, অস্ট্রিয়া জার্মানির উপরে রেগেছিল। এখানে দেখো ডেনমার্ক জার্মানির উপরে রেগে, অস্ট্রিয়া জার্মানির উপরে রেগে আছে। এরপর দেখো সেডানের যুদ্ধ পড়েছি, সেখানে কি হয়, আমাদের আলসাস আর লোরেন এই দুটো জায়গা ফ্রান্সের কাছ থেকে জার্মানি দখল করে। এই দুটো, এই কথাটাও আমি বলেছিলাম, এই দুটো কোন জায়গা, যে আলসাস আর লরেন এই যে দুটো জায়গা, এটা ফ্রান্স আর জার্মানির মাঝের অঞ্চলে, মানে একদম সীমানা অঞ্চলে অবস্থিত ছিল। এবার গন্ডগোল কি ছিল, ফ্রান্স দখল, এবার দেখো সেই নেপোলিয়ানকে হিউমিলিয়েট করার জন্য প্যারিসে তার দরবারে চুক্তি করিয়েছিল, মনে পড়ে প্যারিসের চুক্তি, প্যারিসে ঢুকে করেছিল বিসমার্ক হিউমিলিয়েট করার জন্য। এবার সেখানকার লোকেরাও চাইছিল, তারা নিজেদেরকে ফরাসি ভাবতো, কিন্তু তারা কি হয়ে গেছে, জার্মানির লোক হয়ে গেছে, ফলে সেখানকার লোক, কারণ তার মানে দেখো জার্মানির শত্রু কারা কারা হলো, অস্ট্রিয়া, ডেনমার্ক, তারপরে ফ্রান্স, প্রত্যেকেই চাইছে জার্মানি হেরে যাক বা জার্মানি পরাজিত হোক। তার মানে জার্মানির উপরে রাগ, বুঝতে পারছো, প্রত্যেকে নিজেদেরকে রাগ করছে। আয়ারল্যান্ড ছিল, আয়ারল্যান্ড সেই সময় স্বাধীনতা পায়নি। আয়ারল্যান্ড, এখন আয়ারল্যান্ড হচ্ছে তোমার ইংল্যান্ডের একটা এর মধ্যে পড়ে, ইউকে এর মধ্যে পড়ে। তো যাই হোক, এই জন্য আয়ারল্যান্ডের মানুষ ইংল্যান্ডের প্রতি ক্ষুব্ধ ছিল, কারণ আয়ারল্যান্ডকে ইন্ডিপেন্ডেন্স দেয়নি বলে। এবার আমরা এটা পড়েছিলাম, ইতালি যখন ইউনিফিকেশন হয় সে সময় দুটো জায়গা, একটা ট্রিটিয়েনো আর ট্রিয়েস্ট, এই দুটো ইতালির কাছে ছিল না, এগুলো অস্ট্রিয়া ক্যাপচার করে নিয়েছিল। সে কারণে এই দুটো জায়গা ইতালি পায়নি, ফলে ইতালি দেখো রেগেছিল, ইতালি বলে আমি, ইতালি রেগে আছে প্রত্যেকের মধ্যে। এই জন্য হিস্টোরিয়ান ল্যামসাং তিনি বলেছেন যে অসম্পূর্ণ ইতালীয় ছিল কিন্তু যুদ্ধের একটা বড় কারণ।
প্রত্যেকে দেখো যে যার ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ছিল। এবার এই যে স্লেজউইক, সেটা যখন জার্মানির অন্তর্ভুক্ত না হয়, এখানকার জার্মানির লোকেরা খুব রেগেছিল যে এটা আমাদের জায়গা কেন হবে না, স্লেজউইক আর হলস্টেন, বিসমার্ক এই এই জায়গাটা। কারণ এটা পড়েছিলাম তো, স্লেজউইক যেটা মানে হলস্টেনটা জার্মানি মানে এর মধ্যে গিয়েছিল, মানে তোমার জার্মানির কাছে গেছিল, আর স্লেজউইকটা কি হয়েছিল, অস্ট্রিয়ার আন্ডারে চলে গেছিল, সেই কারণে গন্ডগোল ছিল। তো এই জন্য এখানকার লোকেরা রেগেছিল। তারপর যখন 1878-এ বার্লিন চুক্তি হয়, সেই সময় কিন্তু বলকান জাতীয়তাবাদী সমস্যার সমাধান হয়নি। বলকান অঞ্চল যারা, তাদের তো সমস্যা হয়নি। তাহলে বলকান অঞ্চলে যেসব জায়গাগুলো ছিল, বুলগেরিয়া, রোমানিয়া, ম্যাসিডোনিয়া, এখানকার লোকেরা রেগেছিল। পরবর্তীকালে এরা ধীরে ধীরে আন্দোলন করে ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল। এরপর কিছু অঞ্চল যেগুলো হচ্ছে আমাদের বার্লিন চুক্তিতে, দুটো জায়গা ছিল, একটা হচ্ছে বসনিয়া আর একটা হাজরে গনিভা। এই দুটো জায়গার উপরে অস্ট্রিয়ার সুপ্রিমেসি ছিল। এই কারণে এবার অস্ট্রিয়ার উপর এরা কর্তৃত্ব ছিল, কিন্তু অস্ট্রিয়া কিছুদিন পর এই জায়গাগুলোতে অস্ট্রিয়া কিন্তু শুধু কর্তৃত্বের জন্য ছিল। কিন্তু অস্ট্রিয়া কি করলো, বলছে না, কর্তৃত্বের সাথে সাথে আমি দখল করে নেব। যেমন অস্ট্রিয়া কি করে এগুলোকে সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল। কিন্তু এই দুটো জায়গা, বসনিয়া আর হার্জেভেনিয়া, এরা সার্বিয়ার সাথে যুক্ত হতে চেয়েছিল। এই জন্য সার্বিয়া কি করে হেল্প করে, এই দুটো অঞ্চলকে আর্মস দিয়ে হেল্প করে। ফলে অস্ট্রিয়া সার্বিয়ার মধ্যে দেখো একটা প্রতিদ্বন্দ্বিতা বা গন্ডগোল শুরু হয়। ফলে বুঝতে পারছো, প্রত্যেকে যে যার সেলফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আছে, একটা কারণের জন্য হয়নি। এরপর বার্লিন চুক্তি হলো, সেখানে বুলগেরিয়াকে আবার ভেঙে দেওয়া হলো, 3 ভাগ করে দেওয়া হলো। বুলগেরিয়া একটা অংশ, রোমানিয়ার একটা অংশ, আর একটা রাশিয়ার অংশ দিয়ে দেওয়া হলো। ফলে বুলগেরিয়ার লোকেরা রেগে গেল, ঠিক আছে। তো এবং এই জন্য বুলগেরিয়াকে ভেঙে দেওয়া হলো, রোমানিয়ার কিছু অংশ রাশিয়াকে দিয়ে দেওয়া হলো। ফলে এই জায়গাগুলোর গন্ডগোল চললো, মানে বলকান সমস্যাগুলো কন্টিনিউ চলছিল। ম্যাসিডোনিয়া নিয়েও গন্ডগোল চলছিল, কারণ এই অধিকার নিয়ে গ্রিস, সার্বিয়া আর বুলগেরিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল। এবার কেউ যদি ভাবো যে গ্রিস মানেই ম্যাসিডোনিয়া, ভুল কথা, ঠিক আছে। আলেকজান্ডার ম্যাসিডোনিয়া রাজা ছিল, গ্রিসের কিন্তু নয়, গ্রিস ক্যাপচার করেছিল। যাই হোক, পরবর্তী এগুলো অন্য ব্যাপার। এবার অস্ট্রিয়ার জায়গার মধ্যে চেক, পোল, বিভিন্ন জাতি, তারা ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল। ফলে ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যে একটা অতৃপ্ত জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিল। মানে কেউই স্যাটিসফাই ছিল না যে কে কতটা অঞ্চল নিয়ে থাকবে, মানে বুঝতে পারছো, কার কতটা জায়গা থাকবে, কেউ স্যাটিসফাইড ছিল না। ফলে গন্ডগোল হওয়াটা স্বাভাবিক। অস্ট্রিয়া স্যাটিসফাইড নয়, জার্মানি, ইতালি স্যাটিসফাইড নয়, মানে ডেনমার্ক স্যাটিসফাইড নয়, জার্মানি স্যাটিসফাইড নয়, ইংল্যান্ড কেউই দেখো স্যাটিসফাইড না, প্রত্যেকে দেখো গন্ডগোল, সার্বিয়া প্রত্যেকে গন্ডগোল। ফলে এত গন্ডগোলের অবস্থায় থাকলে মানে গন্ডগোল বা যুদ্ধ লাগাটা স্বাভাবিক। এটা মানে প্রথম বিশ্বযুদ্ধের সব থেকে বড় কারণ ছিল অতৃপ্ত জাতীয়তাবাদ। ক্লিয়ার হলো? বলো, এগোবো তাহলে পরেরটা। ক্লিয়ার তো? স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট তারপরের কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই যে কথা একটু আগে বললাম, এই সময় উগ্র জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল, মানে প্রত্যেকটা দেশ মনে করতো আমিই ভালো জাতি। এই জন্য ঐতিহাসিক ফ্রেডরিক ভন ট্রিক্সি আর বার্নহার্ডি এরা প্রচার করেছিল, এমসিকিউতে থাকবে, যে জার্মানির টিউনিক জাতি হচ্ছে শ্রেষ্ঠ। একটু আগে পেয়েছিলে কোশ্চেনটা, জার্মানির লোকেরা নিজেদের কোন জাতি মনে করতো, হ্যাঁ, একটু জার্মানরা? আগে তো পেলাম 29টা। হ্যাঁ। একটা কোশ্চেন ছিল, তার মানে এই যে বললাম জার্মানির টিউনিক জাতি মনে করতো যে আমরাই সব থেকে বেশি সেরা। জার্মান দার্শনিক হেগেল ঘোষণা করে রাষ্ট্র ঈশ্বর, রাষ্ট্রের জার্মানির সম্রাট কাইজার দ্য উইলিয়াম বলে যে বিশ্বের টিউনিক জাতি হচ্ছে শ্রেষ্ঠ বললো। ফলে এখান থেকে জার্মান ন্যাশনালিজম খুব হলো। হোমার বলল যে ইংল্যান্ড হচ্ছে অ্যাংলো স্যাক্সন জাতি, ইংরেজদের, সেটা শ্রেষ্ঠ। ফরাসিরা বলল যে মানে তারা ল্যাটিন আমেরিকার সঙ্গে টিউনিক জাতির সংঘর্ষ, মানে ফরাসি জাতি ল্যাটিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করলো। ফলে প্রত্যেকের নিয়ে গন্ডগোল। এছাড়া রাশিয়া, ইতালি, জাপানেও এই ধরনের জাতীয়তাবাদ দেখা গেছিল। এর ফলে অ্যাক্টন বলল এই জাতীয়তাবাদকে বেসিক্যালি বলা হয় যে একটি অবাস্তব এবং অপরাধমূলক আদর্শ, ঠিক আছে। বলা হয় যে এই উগ্র জাতীয়তাবাদের কারণে ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ বা সেকেন্ড প্রধান কারণ ওয়ার্ল্ড ওয়ারের। ওকে, থার্ড ওয়ার্ল্ড সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন প্রত্যেকেই নিজের নিজের বাজার দখল করে। কিন্তু বাজার দখল আমরা পড়েছি, এবং উপনিবেশগুলিকে পণ্যের বাজারে পরিণত করে। এই জন্য নব সাম্রাজ্যবাদ আমরা অলরেডি পড়েছি 71 থেকে 1914, এমসিকিউ আমরা করে এসেছি।
সামরিক অস্ত্র প্রতিযোগিতা, প্রত্যেক দেশ নিজের এই ঐতিহাসিক কেটেলবি বলেছেন যে এই সময়টাকে সশস্ত্র শান্তির যুগ বলেছে। একটু আগেই পড়েছি, আমরা একটু আগেই বলেছি যে এই সময় হচ্ছে আমরা আর্ম, যে আমাদের পিস বললাম, একটু আগেই বললাম যে এই সময় প্রত্যেকে অস্ত্র রেখেছিল কিন্তু কেউ লড়াই করেনি। এবার শিল্পপতিদের চাপে জার্মানির যে রাজা ছিল কাইজার দ্বিতীয় উইলিয়াম, কাইজার উপাধি, নাম কিন্তু কাইজার না, রাজা দ্বিতীয় উইলিয়াম কাইজার উপাধি নিয়েছিলেন। তো তিনি কি করেন, নৌশক্তির সাথে সামরিক শক্তি বৃদ্ধি করেন। ইংল্যান্ড নৌশক্তি বৃদ্ধি করে, ফলে ব্রিটেন আমেরিকা তারা এবং জার্মানির বিভিন্ন সামরিক অস্ত্র তৈরি করে একে অপরকে পরাজয়িতার জন্য প্রতিযোগিতা। আজকেও যেটা হচ্ছে, আলসাস লোরেন এই দুটো জায়গা দখলের জন্য ফ্রান্স শক্তি বৃদ্ধি করে, ইতালিও ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করে। ফলে এবং এই সব দেশে, ইউরোপের সমস্ত দেশে সামরিক শিক্ষা বাধ্যতামূলক ছিল। এখন কোন দেশে সামরিক শিক্ষা বাধ্যতামূলক বলতে পারবে? দুটো দেশ আছে, একটা ইসরায়েল। হচ্ছে চীন, হ্যাঁ একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, চীন আর ইসরায়েলে তোমাকে মিলিটারি ট্রেনিং অবশ্যই নিতে হবে, চীনের ক্ষেত্রেও রয়েছে। ঠিক আছে, যাই হোক, মানুষরা চায় না, মানে চীনের লোকেরা চায় না, তাই চীনের অনেক গল্প আছে, পরের দিন বলবো চীনের গল্প। ইউরোপে বা ইউরোপ বারুদের স্তূপে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা চীন নিয়ে একটা একটা মজার কথা বলবো, তোমরা আমাকে পরের দিন মনে করাবে, আজকে আর বলবো না, বলবে চীন নিয়ে আমি একটা কথা বলবো, মজার গল্প। ঠিক আছে, শুধু পরের দিন একটু মনে করাবে, স্যার চীনে অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু একটা বলবেন বলেছিলেন। ঠিক আছে, এটা এখন মনে করাবে, আমি তোমাদের একটা ভালো ফ্যাক্ট বলবো, তোমরা অবাক হয়ে যাবে, হাঁ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পারস্পরিক বিরোধী যুক্তি, মানে যুক্তিগোট, যেটা আমরা অলরেডি বলেছি যে 1879-এ অস্ট্রিয়া জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। 1879-এ 1882-তে ইতালি যুক্ত হওয়ার পরে গঠিত হয় ট্রিপল অ্যালায়েন্স। এই যে অস্ট্রিয়া, জার্মানি আর ইতালির মধ্যে ট্রিপল অ্যালায়েন্স, প্রথমে দেখো দ্বিপাক্ষিক চুক্তি ছিল অস্ট্রিয়া আর জার্মানি, তারপরে কি হয়, ট্রিপল অ্যালায়েন্স হয়, যেখানে তোমার হচ্ছে ইতালি এন্টার করে 1882-তে। তারপরে 1984-এ ফ্রাঙ্কো রুশ চুক্তি হয়, ফ্রান্সের সাথে রাশিয়ার চুক্তি হয়। 1904-এ ইঙ্গো ফ্রান্স চুক্তি হয়, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের হয়। 1907-এ ইঙ্গো রুশ চুক্তি হয়। ফলে দেখো, এর বন্ধু সে, তার বন্ধু এ, মিলে, বুঝতে বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? ফ্রান্সের সাথে রাশিয়া, ইংল্যান্ডের সাথে ফ্রান্স, ইংল্যান্ডের সাথে রাশিয়া, তাহলে বুঝতে পারছো তো, তিনজন তিনজনের বন্ধু। এ ইজ ইকাল টু বি, বি ইজ ইকাল টু সি, এ ইজ ইকাল টু সি, তার মানে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি হয়ে গেল। অর্থাৎ এর ফলে তৈরি হলো ট্রিপল অ্যালায়েন্স। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, একসাথে কিন্তু কেউ জয়েন করেনি, প্রত্যেকে ডিফারেন্ট টাইমে, একটু ভুল লেখা হয়ে গেছে, এটা 1884 হবে, হ্যাঁ 1984 নয়, 1884 হবে। এটাকে ঠিক করতে হবে, 1884, 1904 আর 1907, এটা নোটটা চেঞ্জ করতে হবে, এটা ভুল হয়ে 1884 হবে, 1984 হলে কি করে হবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ল্যামসাং বলেছেন যে কোনো ইউরোপের শান্তিতে যে কোনো দুর্ঘটনা হলে হবে। টমসনের মন্তব্য, কেবল তুরস্ক ইউরোপের রুগ্ন মানুষ ছিল না, বাকি সব ছিল রুগ্ন মানুষে। আর ফে বলেছে ফ্র্যাঙ্কো প্রশিয়া যুদ্ধের পরে গোপন চুক্তির উদ্ভব, এই যে গোপনে চুক্তি হতো, ছিল বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ কারণ। পরবর্তীকালে দেখবো লিগ অফ নেশনের মাধ্যমে সমস্ত চুক্তি ওপেন করার কথা ঘোষণা হয়েছিল। ঠিক আছে, পরে এটা লিগ অফ নেশন পড়বো, ফেডারো উইলিয়ামের। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল না, এই কারণে প্রথম বিশ্বযুদ্ধের আগে যে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের আমন্ত্রণে প্রথমবার হচ্ছে তোমার হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে একটা সম্মেলন করা হয়েছিল। কিন্তু 1907-এও করা হয়েছিল, 1819-এও করা হয়েছিল, 1907-এও করা হয়েছিল, কিন্তু দুটো সম্মেলনই ব্যর্থ ছিল, কেউ এই সম্মেলনে পার্টিসিপেট করেনি। কে যাবে খেলতে, কেউ যায়নি, ফলে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তৈরি হয়নি। যদি হতো তাহলে ওয়ার হওয়ার সম্ভাবনা থাকতো না। ঠিক আছে, যাই হোক, বলবে যে লিগ অফ নেশন হয়েছিল, তারপরে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, কারণ লিগ অফ নেশন উইক ছিল বলে। পরে বলবো লিগ অফ নেশনের গল্প। মরক্কো সংকট, আফ্রিকার মরক্কো একটা খুব ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ছিল, যেটা বেসিক্যালি ফরাসিদের উপনিবেশ ছিল, আগের দিনই আমরা পড়লাম। ইঙ্গো ফ্রান্স চুক্তির দ্বারা ইংল্যান্ড মরক্কোতে ফ্রান্সের আধিপত্য স্বীকার করে, এটা আমরা জানি, এটা আমরা অলরেডি পড়েছি। কিন্তু জার্মানির কাইজার উইলিয়াম মরক্কোর সুলতানকে নিজের দেশে বাণিজ্যিক স্বার্থে উত্তেজিত করে। বেসিক্যালি কাইজার করেনি, এটা তোমাদের বিসমার্ক করেছিল। তো তারপর 1905-এ এই জন্য মরক্কো সংকট সৃষ্টি হয়, যার ফলে 1906 আলজেরিয়াতে অনুষ্ঠিতর মাধ্যমে সম্মেলন এন্ড হয়। এর ফলে ফ্রান্স আর ইংল্যান্ড পরস্পরের কাছে চলে আসে, বুঝতে পারছো, শত্রুর শত্রু মিত্র হলো। ফ্রান্স আর ইংল্যান্ড
মরক্কোকে বেস করে দেখো ইউনাইট হয়ে গেল। মজা বুঝতে পারছো তো কিরকম পলিটিক্স, বুঝতে পারছো তো কিরকম ব্যাপার। তো যাই হোক, তারপর হচ্ছে আগাদি সংকট, মরক্কোর রাজধানী ফেজ শহরে জার্মান একটা মানে কাইজার উইলিয়াম প্যান্থার নামে একটা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। ফলে তার সমর্থনে সেখানে ইংল্যান্ড আর ফ্রান্সও যুদ্ধজাহাজ পাঠায় এবং মরক্কোর উপর ফ্রান্সের অধিকার হয়। ফলে আগাদি সংকট এটা হয়েছে। তো যাই হোক, এইসব বিভিন্ন কারণের ফলে আগাদি বন্দর ছিল বলে এটাকে আগাদি সংকট বলা হচ্ছে। তো এর ফলে প্রত্যক্ষ কারণের মধ্যে সেরোজোভা হত্যাকাণ্ড, যেটা আমরা প্রত্যেকেই জানি যে সেই সময় একটা যে বড় এম্পায়ার ছিল সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, মানে অস্ট্রিয়া এবং হাঙ্গেরিকে নিয়ে, যার মধ্যে ছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, বসনিয়া এবং হার্ভেনোসিয়া। এরা মিলে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার তৈরি করেছিল। এরা বেসিক্যালি রোমান এম্পায়ারের মতো স্ট্রাকচার বানাতে চেয়েছিল, কিন্তু যেহেতু প্রুশিয়া বা জার্মানি আলাদা ছিল সেই কারণে পুরোটা পসিবল হয়নি। তো এটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ বলে থাকি। কি হয়েছিল? অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ছিল আর্কডিউক ফার্ডিনান্ড, আর তার ওয়াইফ সোফিয়া বসনিয়ার রাজধানী ছিল সেরোজোভা ভ্রমণ করতে গিয়েছিল। সেখানে 28শে জুন 1914-তে অস্ট্রিয়ার একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যান্ড গ্রুপ বা যেটাকে ইউনিয়ন অফ ডেড বলা হয়, যার সদস্য ছিল তার নাম ছিল ন্যাভ্রিলো প্রিন্সেপ, তার গুলিতে হত্যা করে। এটা বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্টালি ডেথ ছিল। একটা সরু গলিতে ঢুকে গেছিল, সেখানে চোখের সামনে হঠাৎ করে পেয়ে গেছিল, ওই জন্য গুলি চালিয়েছিল। যাই হোক, এটা কোনো প্ল্যান্ড অ্যাসাসিনেশন ছিল না, মানে অ্যাক্সিডেন্টালি বেসিক্যালি হয়েছিল। যাই হোক, তারপরে তাকে ধরে ফাঁসি টাসি দেওয়া হয়েছিল, সেসব আলাদা কথা। কিন্তু এই ঘটনাতে কি হয়, অস্ট্রিয়া কি করে সার্বিয়াকে দোষী সাব্যস্ত করে। কেন? কারণ সার্বিয়াতে ঘটনাটা ঘটেছে। তাহলে অস্ট্রিয়ার বেসিক্যালি যুবরাজ, কিন্তু যেহেতু সার্বিয়া হয়েছে সার্বিয়াকে দোষারোপ করে এবং 24 ঘন্টার মধ্যে সার্বিয়াকে বলে কিছু শর্ত দেয়। এবার সার্বিয়া মানলো যে আমার দোষ আছে, কিন্তু সমস্ত শর্ত মানতে অস্বীকার করলো। যে বড় বড় শর্ত যা চাপিয়েছিল সব তো সে মানবে না। এই কারণে 28শে জুলাই, দেখো 1 মাসের মধ্যে 1914-তে অস্ট্রিয়া কি করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অস্ট্রিয়া বলে যে তুমি যেহেতু আমার শর্ত মানোনি, সে কারণে আমি লড়াই করব। এই জন্য অস্ট্রিয়া কি করে, সার্বিয়ার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে এবং সার্বিয়ার রাজধানী ছিল বেলগ্রেড, সে বেলগ্রেড কি করে আক্রমণ করে। এবার যখনই সার্বিয়া আক্রমণ করলো, রাশিয়া কি করলো, সার্বিয়ার পক্ষ নিয়ে নিল, কারণ রাশিয়া হচ্ছে সার্বিয়াকে সাপোর্ট করলো। এবং এদিকে অন্যদিকে 1 আগস্ট জার্মানি কি করলো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। এবার অস্ট্রিয়া এত পাওয়ারফুল কেন ছিল বা কেন হঠাৎ করে লড়াই করলো? বেসিক্যালি জার্মানি তাকে বলছিল তুই লড়াই কর, তুই কর, আমি তোর পাশে আছি। এবার ভাবো, তাকে যদি কেউ, অস্ট্রিয়াকে কেউ যদি এরকম মানে তাপ দিয়ে দেয়, তো সে একটু বেলুনের মতো ফুলবেই, স্বাভাবিক। তো ফুলে গেল, ফুলে গিয়ে কি করলো, মানে অস্ট্রিয়া পুরো ফেরোসাসলি সার্বিয়া অ্যাটাক করলো। তাহলে রাশিয়া সার্বিয়াকে অ্যাটাক পক্ষ নিতে জার্মানি কি করলো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলো এবং সঙ্গে সঙ্গে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে দিল 3 আগস্ট, মানে সবাইকে দেখো টেনে আনলো। এবার ব্রিটেন কি করলো, কারণ তার দুটো অ্যালাইড, দুজন হচ্ছে যে মিত্র, রাশিয়া আর ফ্রান্স, তারা যুদ্ধে নেমে গেছে। ব্রিটেন বলে আমি কেন বাকি থাকি, সেও যুদ্ধে যোগদান করলো জার্মানির বিরুদ্ধে। এবং ইতালি সঙ্গে সঙ্গে কি করলো, এদের এগেনস্টে মানে তোমার জার্মানির সঙ্গে জয়েন করলো। তারপরে 1915-তে জার্মানি কি করে, তোমার হচ্ছে এই ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে আতাতের হয়ে যুদ্ধে জয়েন করে, ট্রিপল আতাত বা ট্রিপল এন্টিটির মধ্যে এখানে জয়েন করে নিয়েছিল। তার মানে ইতালিও দেখো এখানে ঢুকে গেল। তার মানে একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সবাই ইউনাইটেড, কিন্তু প্রত্যেকে দেখো যে যার একটা কারণের মধ্যে রয়েছে। বিবরণ ছোটখাটো বিবরণ, বিশাল ডিটেলস পড়তে হবে না। 1914-তে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলে রাশিয়া সার্বিয়াকে সমর্থন করে বলে দিয়েছি। জার্মানি 1 আগস্ট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর 3 আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর ইংল্যান্ড 4 আগস্ট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তুরস্ক আর বুলগেরিয়া এরা জার্মানির পক্ষে যুদ্ধ করে, ইতালি মিত্রপক্ষের হয়ে যুদ্ধ করে। এরপর জার্মানি 1915-তে জাপান এই যুদ্ধে যোগদান করে। জার্মানির স্লিফেন প্ল্যান অনুযায়ী রাশিয়াকে পূর্ব সীমান্তে নিরপেক্ষ রেখে পশ্চিমে ফ্রান্সকে মানে পরাজিত করার জন্য জার্মান বাহিনী প্যারিস দখল করে। এরপর শেষ পর্যন্ত ফ্রান্স আর ইংল্যান্ড যৌথভাবে জার্মানির পরিকল্পনা সফল করতে দেয়নি। তার ফলে অস্ট্রিয়া ইতালিকে কিছুটা মোটামুটি পর্যদুস্ত বা হারিয়েছিল। রাশিয়া কে বেসিক্যালি যেহেতু
রাশিয়াকে ওদিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এবার জার্মানির কাছে রাশিয়া পরাজয় স্বীকার করে এবং দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করে। তো বেসিক্যালি যুদ্ধের মাঝখানেই রাশিয়া ছেড়ে পালিয়ে গেছিল, কারণ হেরে গেছিল, যেটা 1915-তে। তারপরে লেনিন কি করে, এখানে বেস্ট লিড ডেস্কে সন্ধি করে সরে যায়। এরপর হচ্ছে ইংল্যান্ডের সেনাবাহিনী তুরস্ককে পরাজিত করে। তুরস্ককে পরাজিত করে সিরিয়া আর প্যালেস্টাইন দখল করলে, এই যে প্যালেস্টাইনের গন্ডগোল তারপর থেকেই হয়, ঠিক আছে। 1918-তে তুরস্ক কি করে আত্মসমর্পণ করে, এরপর আমেরিকা যুদ্ধে যোগদান করে 17-র পরে, আমেরিকা যুদ্ধে যোগদান করে ইংল্যান্ড, ফ্রান্স এবং মার্কিন তিন দিক থেকে আক্রমণ করে মোটামুটি জার্মানির ঘটি হারিয়ে দিয়ে 1918-তে জার্মানি কি করে আত্মসমর্পণ করে ফেলে। তারপর 1919-এ জুন মাসে প্যারিস শান্তি সম্মেলন হয়। এবার দেখো প্যারিস শান্তি সম্মেলন কেন হলো, কারণ দেখো ফ্রান্সের রাগ ছিল প্রচুর। কেন? কারণ ফ্রান্সকে এই যে অপমানিত করেছিল প্যারিসে, তো সেই কারণে ফ্রান্স কি করলো, প্যারিসে ডেকেই তাদের বাঁশ দিল। সেই জন্য এদেরকে বলা হতো বিগ ফোর, চারটে বড় এ। তো এর মধ্যে ছিল কে কে, দক্ষিণ মানে আমাদের আমেরিকার উড্রো উইলসন প্রেসিডেন্ট, ইংল্যান্ডের লয়েড জর্জ প্রাইম মিনিস্টার, ক্লেমেন্সো ফ্রান্সের, আর অরল্যান্ডো ইতালির। যার পরিপ্রেক্ষিতে এখানে কয়েকটা ট্রিটি স্বাক্ষর হয়েছিল। ভার্সাই চুক্তি জার্মানির উপর 28শে জুন 1919, সেন্ট জার্মেইন সন্ধি অস্ট্রিয়া 1919, নিউলি সন্ধি বুলগেরিয়ার সঙ্গে, বুলগেরিয়াতে হয়েছিল, ট্রিনায়ান সন্ধি হাঙ্গেরির সঙ্গে হয়েছে 1920, সেভরের চুক্তি ভীষণ ইম্পর্টেন্ট, যার ফলে তুরস্ককে ডিভাইড করা হয় 10ই আগস্ট 1920। এই চুক্তিগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়েছিল। কেন হেরেছিল তার কারণ গল্প তোমরা জানো। সামরিক দিক থেকে মিত্রপক্ষ এগিয়েছিল, ইংল্যান্ডের নৌবাহিনী পারদর্শী ছিল, আমেরিকা সাহায্য করেছিল এবং পরবর্তীকালে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইতালি বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রপক্ষে যোগদান করেছিল। জার্মানি মিত্রপক্ষের অংশ নিল, মিত্রপক্ষ এগিয়ে যায় আর মিত্র উপনিবেশ থেকে সাহায্য পেয়েছিল। প্রত্যেকে আমরা দেখেছি ইংল্যান্ড পেয়েছিল। জার্মানি দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। বেসিক্যালি ইন্ডিয়াও যদি এখন ওয়ারে যায়, লং টার্ম ওয়ারের জন্য কিন্তু ইন্ডিয়াও এখন মানে নেই। তো তার পরিপ্রেক্ষিতে যখন এই উড্রো উইলসনের মধ্যস্থতায় বেসিক্যালি জার্মানি আত্মসমর্পণ করেছিল। তো তার ফলে কি হয় যে সার্বিয়ার পরে যেটা হয়েছিল, 26 লক্ষ সেনা নিহত, আহত 80 লক্ষ সেনা, প্রায় প্রচুর ক্ষতি হয়। এই জায়গাগুলো জাতীয়তাবাদ হয়, 5টি বড় শক্তি এগুলোর পতন হয়, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া, জার্মানি। এখান থেকে হাঙ্গেরি একটা আলাদা দেশ হয়ে যায় এবং এখান থেকে ফ্রান্স, আলসাস আর লরেন, যেই দুটোতে জার্মানি দখল করে রেখেছিল সেগুলো দখল করে। মালয়েশিয়ার পোল্যান্ড, মালয়েশিয়া ক্যাপচার করে অঞ্চল কিছু। ফিনল্যান্ড, এরেস্ট্রিয়ান লাঠি, এইগুলো হচ্ছে তোমার রাশিয়া থেকে তৈরি হয়ে যায়। এর ফলে 1919-এ লিগ অফ নেশন তৈরি হয় এবং প্যারিসের মাধ্যমে আমেরিকা বিশ্বের অন্যতম সুপার পাওয়ারে পরিণত হয়। বিভিন্ন দেশে গণতন্ত্র হয়, জার্মানি, ইটালিতে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। এর ফলে একনায়কতন্ত্রের উদ্ভব হয়, পরবর্তীকালে দেখবো। তার ফলে এইসব দেশে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এইসব জায়গায় একনায়কতন্ত্রের উদ্ভব হয় এবং ইউরোপ জুড়ে এই সময় গণতন্ত্রের মরণ দেখা দিয়েছিল। ক্যাথান হার্ডির মতামত অনুযায়ী ছিল। ঠিক আছে, বলো এতটাই আমরা করব, বলো ক্লিয়ার হলে বলবে। এরপর আমরা লিগ অফ নেশন, যেটা উইড্রো উইলসনের 14 দফা নীতি যেটা রয়েছে, সেখান থেকে আমরা লিগ অফ নেশনের পার্টটা আলোচনা করব পরে। বলো ক্লিয়ার এতটা? তাহলে পরের দিন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর উপরে এরকম কিছু এমসিকিউ ডিসকাস করে নেব, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে লিগ অফ নেশনসটা থাকবে। লিগ অফ নেশনসটা একসাথে কি হবে, আলাদা আলাদা আছে না একসাথে মডিউলে হবে? একটু দেখে নিচ্ছি, বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, আচ্ছা, ভার্সাই সন্ধি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, লিগ অফ নেশনটা এর মধ্যেই পড়িয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লিগ অফ নেশনটা পরের দিন হচ্ছে পড়িয়ে এর কিছু এমসিকিউ আমি দরকার হলে, আচ্ছা ঠিক আছে, সেরকম দেখা গেলে লিগ অফ নেশনটা এর মধ্যে একটু ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দেবো, পরের দিন একটু বলে দেবো, আর এমসিকিউ তার সঙ্গে থাকবে, করে নেবো। তারপর আমরা পুরো আমাদের যে রাশিয়া রুশ বিপ্লব আমরা আলোচনা করবো। রুশ বিপ্লব হয়ে গেলে তারপর আমাদের রবিবার যেরকম চলছে, তারপরে ন্যাৎসিবাদ, ফ্যাসিবাদটা আলোচনা করবো। ইতালিতে কিভাবে ন্যাৎসিবাদ উদ্ভব হয় আর
সরি জার্মানিতে কিভাবে নাৎসিবাদের উদ্ভব হয় আর ইতালিতে কিভাবে ফ্যাসিবাদের উদ্ভব হয় তারপরে আমরা করি। সেখান থেকে আমাদের লাস্ট যে টপিক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, সেখান থেকে কিভাবে হয় সেটা তারপরে আমরা আলোচনা করে নেব। ওকে, সেটা হলেই মোটামুটি আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাই তো?